অরণ্য, আজ রাতে আমাদের মাঝে কোনো পর্দা থাকবে না, শুধু থাকবে চামড়ার সাথে চামড়ার তীব্র ঘর্ষণ। তুমি আজ বড্ড বেশি দিশেহারা নীলু। চলো একটু শান্ত হই। শান্ত হতে বলছো আমাকে? আমার রক্তে এখন যে আগুন ছুটছে তা নেভানোর ক্ষমতা কেবল তোমার ওই শরীরেই আছে। আমি তো তোমারই আছি নীলিমা, কোথাও চলে তো যাচ্ছি না। ওভাবে থেকো না, তোমার ওই বলিষ্ঠ হাত দিয়ে আমাকে ছিঁড়ে ফেলো আজ। তোমার নরম শরীরে আমার হাতের ছাপ পড়ে যাবে যে, তুমি ব্যথা পাবে। ওই ব্যথাই তো আমার আনন্দ। আমাকে এমনভাবে নীল করো যেন কাল সকালে আমি নিজেকে চিনতে না পারি। আমি চাই আমাদের এই সময়টা খুব ধীর আর সুন্দর হোক। ধীর হওয়ার সময় চলে গেছে অরণ্য। তোমার শরীরের প্রতিটি ভাঁজে আমার ঠোঁটের চিহ্ন এঁকে দিতে চাই। তুমি অনেক বেশি ঘামছো নীলু, আমি তোমার কপালে একটু চুমু খাই। কপালে নয় অরণ্য, আমার ঠোঁটে তোমার অধিকার স্থাপন করো, যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি চাইলে আমি সারা রাত এভাবেই তোমাকে বাহুডোরে আগলে রাখবো। আমাকে আগলে রাখার দরকার নেই, আমাকে তোমার উত্তেজনার সাগরে ডুবিয়ে দাও। তোমার চোখ দুটো আজ একদম অন্য কথা বলছে। কি চাও তুমি বলো তো? আমি চাই তোমার এই তৃষ্ণার্থ দৃষ্টি আমার শরীরের বস্ত্রগুলো এক এক করে পুড়িয়ে দিক। আমি শুধু তোমার ভালোবাসার কাঙাল নীলিমা। তাহলে কাঙাল হয়ে থেকো না, আমার শরীরের প্রতিটি অলিগলি আজ তোমার জন্য উন্মুক্ত। তোমার গায়ের এই তীব্র সুবাস আমাকে পাগল করে দিচ্ছে। পাগল যদি হয়েই থাকো, তবে আমাকে তোমার ওই উন্মুক্ত ভালোবাসায় নিঃশেষ করে দাও এখনই। আমি তবে আজ তোমার ইচ্ছেগুলোকেই নিজের করে নিলাম। বৃষ্টির ঝমঝম শব্দটা আজ রাতে যেন একটু বেশি কর্কশ শোনালো নীলিমার কানে। বড় একা লাগে ওর এই বিশাল ফ্ল্যাটটাতে। ডাইনিং টেবিলের এক কোণে বসে যখন অরণ্য ওর ফোনের স্ক্রিনে তাকিয়ে হাসছিল, তখন নীলিমার ভেতরে জ্বালাটা আগ্নেয়গিরির লাভার মতো ফুটছিল। নীলিমা বয়সে অরণ্যের চেয়ে কিছুটা বড়, সমাজ যেটাকে অসম সম্পর্ক বলে দাগিয়ে দেয়। ওর একটা ভাঙা সংসার ছিল, যেখানে কেবল অবহেলা আর তিক্ততা পেয়েছিল। ডিভোর্সের পর যখন অরণ্য ওর জীবনে এলো, নীলিমা ভেবেছিল ও বুঝি তোরই খুঁজে পেয়েছে। কিন্তু আজ যখন অরণ্যকে অন্য কারোর সাথে চ্যাটিং করতে দেখল, ওর ভেতরকার সেই পুরনো নিরাপত্তাহীনতা আবার জেগে উঠল। ও উঠে গিয়ে অরণ্যের ফোনটা এক ঝটকায় কেড়ে নিল। অরণ্য অবাক হয়ে তাকালো। নীলিমা কোনো কথা না বলে অরণ্যের হাত ধরে টেনে নিজের বেডরুমে নিয়ে এলো। অরণ্য বারবার বলছিল সে কেবল ক্লাসমেটের সাথে কথা বলছিল, কিন্তু নীলিমা আজ কোনো যুক্তির ধার ধারছে না। ও চায় অরণ্যকে এমনভাবে নিজের করে নিতে যেন অরণ্যের অস্তিত্বের প্রতিটি কণা কেবল নীলিমার কথা বলে। ঘরের নীল আলোয় নীলিমার শাড়িটা কিছুটা আলগা হয়ে কাঁধ থেকে ঝুলে আছে। ওর বুকটা অভিমানে আর কামনায় দ্রুত ওঠানামা করছে। ওই ফোন আর ওপাশে থাকা মানুষটা তোমার কাছে আমার চেয়েও বেশি প্রিয় হয়ে উঠল অরণ্য। তুমি অযথা সন্দেহ করছো নীলু, আমি তো শুধুই তোমার কথা ভাবি। অরণ্যের এই শান্ত আর নির্লিপ্ত গলার স্বর নীলিমাকে আরও বেশি খেপিয়ে দিল। ও অরণ্যের খুব কাছে চলে এলো, এত কাছে যে ওদের শরীরের মাঝখানে একটা সুতো ঢোকার জায়গাও অবশিষ্ট নেই। নীলিমা ওর দুই হাত দিয়ে অরণ্যের মুখটা ধরল। ওর চোখের মণি দুটো তখন কামনার তীব্রতায় কাঁপছে। ও অরণ্যের বুকের ওপর নিজের হাতের নখগুলো দিয়ে আলতো করে আঁচড় কাটতে শুরু করলো। নীলিমা অনুভব করতে পারছিল ওর শরীরের প্রতিটি শিরা আজ কেবল অরণ্যের সেই আদিম স্পর্শের জন্য হাহাকার করছে, যে স্পর্শ ওর আগের সংসারে কোনোদিন পায়নি। অরণ্য যখন নীলিমার কোমরের উপর হাত রাখল, নীলিমা এক অদ্ভুত যন্ত্রণাময় তৃপ্তিতে চোখ বুজে ফেলল। ওর ডিভোর্সি জীবনের সেই একাকিত্ব আজ এক লহমায় শেষ হয়ে যাওয়ার জন্য উন্মত্ত হয়ে উঠেছে। ও অরণ্যের কানের কাছে গিয়ে ওর উত্তপ্ত নিঃশ্বাস ছাড়ল। আমাকে যদি আজ রাতে পুরোপুরি নিঃশেষ না করো, তবে কাল থেকে আমাকে আর খুঁজে পাবে না অরণ্য। আমি জানি তোমার ভেতরটা অনেক পুড়েছে। আমি আজ রাতটা শুধু তোমার জন্যই সাজাবো। অরণ্যের এই মৃদু আশ্বাসে নীলিমা যেন আরও বেপরোয়া হয়ে উঠল। ও অরণ্যের শার্টের কলারটা ধরে এক টানে ওকে বিছানায় ফেলে দিল। তারপর নিজেই অরণ্যের ওপর ঝুঁকে পড়ল। নীলিমার ফর্সা পিঠ আর উন্মুক্ত গ্রীবায় তখন বিন্দু বিন্দু ঘাম জমছে। ও অরণ্যের ঠোঁটে নিজের ঠোঁট চেপে ধরল, এক তীব্র অধিকার বোধের চুম্বনে। নীলিমা চাচ্ছিল ওর শরীরের সেই অপ্রাপ্তি আর দীর্ঘদিনের একাকিত্ব অরণ্যের ভেতর দিয়ে উজাড় করে দিতে। ওর হাত দুটো অরণ্যের শরীরে চষে বেড়াচ্ছিল এক বন্য নেশায়।
ও অরণ্যের কানের লতিতে দাঁত দিয়ে মৃদু চাপ দিতে দিতে ওর শার্টের বুকের বোতামগুলো খুলতে লাগল। প্রতিটি বোতাম খোলার সাথে সাথে নীলিমার ভেতরে উত্তেজনার পারদ চরমে উঠছিল। ও নিজেকে আজ আর এক মুহূর্তের জন্য দমিয়ে রাখতে রাজি নয়। ওর বয়সের অভিজ্ঞতা আর শরীরের দীর্ঘদিনের ক্ষুধা আজ একাকার হয়ে গেছে। আমার এই শরীরটা তোমার জন্য একটা কারাগার হয়ে থাক, তুমি সারা জীবন এখানেই বন্দী হয়ে থেকো। তুমি বড্ড বেশি আবেগপ্রবণ হয়ে পড়ো নীলু। আমি তো কোথাও যাচ্ছি না। অরণ্যের এই শান্ত ভাবটা নীলিমার জন্য আগুনের মতো কাজ করল। ও দ্রুত অরণ্যের শার্টটা শরীর থেকে আলাদা করে দিয়ে ওর উন্মুক্ত বুকে নিজের মুখ ডুবিয়ে দিল। যখন অরণ্য নীলিমার পিঠের ওপর দিয়ে ওর আঙুলগুলো চালনা করছিল, নীলিমা এক দীর্ঘ শ্বাস নিয়ে ধনুকের মতো বেঁকে উঠল। ওর সমস্ত অস্তিত্ব আজ কেবল অরণ্যের সেই পুরুষালী শরীরের গন্ধ আর উত্তাপের জন্য উন্মুখ। ও জানত অরণ্য হয়তো ওকে ভালোবেসে শান্ত রাখতে চায়, কিন্তু আজ নীলিমার কেবল ভালোবাসা চাই না, ওর চাই অরণ্যের শরীরের সেই বন্য অধিকার যা ওকে পূর্ণতা দেবে। নীলিমা ওর শাড়ির আঁচলটা পুরোপুরি মেঝেতে ফেলে দিয়ে অরণ্যের খুব কাছে মুখ নিয়ে এলো। ওর নিঃশ্বাসের শব্দ তখন ঝড়ের বেগের মতো শোনাচ্ছিল। আমাকে শান্ত করো না অরণ্য, আমাকে তোমার ওই কামনার আগুনে জ্যান্ত পুড়িয়ে মারো। নীলিমা জানত সমাজ ওদের এই অসম সম্পর্কের দিকে আর চোখে তাকায়। ডিভোর্সি নারী হওয়ার তকমাটা ওর পিছু ছাড়ে না, আর তার ওপর অরণ্য ওর চেয়ে বয়সে বেশ খানিকটা ছোট। লোকে আড়ালে বলে নীলিমা নাকি ওর রূপের মোহ দিয়ে ছেলেটাকে আটকে রেখেছে। এই কটু কথাগুলো নীলিমার কানে যখনই পৌঁছায়, ওর বুকটা এক অজানা ভয়ে কেঁপে ওঠে। এই বয়সের ব্যবধান আর সামাজিক অবজ্ঞা নীলিমাকে এক ভয়াবহ নিরাপত্তাহীনতায় ভুগিয়ে তোলে। তাই যখনই ও অরণ্যকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে, ওর মনে হয় এই বুঝি অরণ্য কোনো অল্পবয়সী মেয়ের আকর্ষণে ওকে ছেড়ে চলে গেল। এই ভয়টাই ওকে আজ রাতে এতটা উন্মত্ত করে তুলেছে। ও চায় অরণ্যের শরীরের প্রতিটি কোষে নিজের অধিকারের ছাপ এঁকে দিতে, যেন সমাজ বা অন্য কোনো নারী ওদের মাঝখানে দেওয়াল হয়ে দাঁড়াতে না পারে। অরণ্য যখন নীলিমার আতঙ্কিত চোখের দিকে তাকালো, ও বুঝতে পারল এই উগ্র কামনার আড়ালে লুকিয়ে আছে এক গভীর একাকিত্ব। অরণ্য নীলিমাকে নিজের বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে ধরল, যেন ওর শরীরের উষ্ণতা দিয়ে নীলিমার সব সামাজিক ভয়কে ধুয়ে মুছে দিতে পারে। সমাজ আমাদের এই সম্পর্ককে নোংরা বলে গালি দেয় অরণ্য, তুমিও কি তাদের মতোই আমাকে ছেড়ে যাবে কোনোদিন? লোক মুখে যা বলে তাতে কান দিও না নীলু। আমি শুধু তোমার ভেতরের মানুষটাকে ভালোবাসি। নীলিমা অরণ্যের এই সাদামাটা কথার আশ্বস্ত হতে পারল না। ও অরণ্যের হাতটা টেনে নিজের উন্মুক্ত পেটের ওপর রাখল। ওর শরীরের তপ্ত ছোঁয়ায় অরণ্যের আঙুলগুলো কেঁপে উঠল। নীলিমা চাচ্ছিল ওর এই শরীর দিয়ে অরণ্যকে বেঁধে ফেলতে, এমন এক মায়ার জালে যেখানে বাইরের জগতের কোনো অস্তিত্ব থাকবে না। ওর চোখের চাহনি তখন আরও তীক্ষ্ণ, ঠুট দুটো কামনায় রক্তিম হয়ে উঠেছে। ও অরণ্যের কানের খুব কাছে মুখ নিয়ে এসে ধরা গলায় এমন কিছু আবদার করল যা ওদের সম্পর্কের গভীরতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। নীলিমার প্রতিটি কথা তখন যেন তপ্ত সীসার মতো অরণ্যের শিরায় শিরায় বয়ে যাচ্ছিল। ও অরণ্যের কাঁধে নিজের দাঁত বসিয়ে দিল, এক তীব্র যন্ত্রণাদায়ক কিন্তু গভীর অনুভূতির টানে। নীলিমা অনুভব করছিল অরণ্যের শরীরটাও এবার ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। ওর ধীর স্থির ভাবটা একটু একটু করে ভাঙতে শুরু করেছে। নীলিমা যেন এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। আমি চাই আজ রাতে তোমার শরীরের প্রতিটি নীল শিরা আমার কামনার রসে ভিজে উঠুক। আমি তবে আজ সব লোক লজ্জা ভুলে তোমার ওই অস্থির মনটাকে শান্ত করার চেষ্টা করি। অরণ্যের এই কথা শুনে নীলিমা এক লহমায় ওর গায়ের অবশিষ্ট আবরণটুকু আলগা করে দিল। ঘরের হালকা নীল আলোয় ওর মেদহীন কিন্তু ভরাট শরীরটা এক অপূর্ব শৈল্পিক রূপ নিল। অরণ্য মুগ্ধ হয়ে নীলিমার দিকে তাকিয়ে রইল, যেন কোনো দেবী মূর্তির সামনে দাঁড়িয়ে আছে। নীলিমা এবার অরণ্যের ওপর পুরো ভার দিয়ে চেপে বসল। ওর নিঃশ্বাসের শব্দগুলো তখন ভারী হয়ে নীল আলোর নিস্তব্ধতাকে চুরমার করে দিচ্ছিল। অরণ্য ওর দু হাত দিয়ে নীলিমার পিঠের মাঝখান থেকে কোমর পর্যন্ত আদর করতে লাগল। নীলিমা এক অদ্ভুত সুখে চোখ বুজে অরণ্যের বুকে নিজের মাথাটা এলিয়ে দিল। ওর সারা শরীরে তখন আগুনের হলকা বয়ে যাচ্ছে। ও অরণ্যের বুকের লোমে নিজের আঙুলি চালাতে চালাতে এক গভীর তৃপ্তির সাথে হাসল। এই হাসিটা ছিল বিজয়ের, এই হাসিটা ছিল অধিকারের। নীলিমা বুঝতে পারছিল আজ রাতে সমাজ বা একাকিত্ব কেউই ওদের মাঝখানে আসতে পারবে না। অরণ্য, আজ আমাকে এমনভাবে অধিকার করো যেন কাল সকালে আমার শরীরে কেবল তোমার নখ আর ঠোঁটের দাগ থাকে। ভোরের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকল, তখন রাতের সেই উত্তাল সমুদ্র শান্ত হয়ে এসেছে। নীলিমা জানালার দিকে মুখ করে শুয়েছিল।
ওর উন্মুক্ত কাঁধে ভোরের ঠান্ডা হাওয়া লাগতেই ও চাদরটা আরও একটু টেনে নিল। গতরাতের সেই উদ্দামতা আর কামনার রেশ এখনও ওর শরীরে লেগে আছে, কিন্তু সকাল হতেই ওর মনে এক অদ্ভুত গাম্ভীর্য নেমে এলো। ও আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। গতরাতের অবাধ্য নীলিমা এখন আবার একজন গাম্ভীর্যপূর্ণ কলেজের শিক্ষিকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। নীলিমা আর অরণ্য গোপনে বিয়েটা সেরেছে ঠিকই, কিন্তু কলেজের চত্বরে ওদের পরিচয় কেবলই শিক্ষক আর ছাত্রের, যেখানে সম্পর্কের গভীরতার চেয়ে সম্মানের পর্দাটা অনেক বেশি পুরু। নীলিমা যখন ওর আলমারি থেকে একটা সাদা রঙের সুতির শাড়ি বের করছিল, তখন অরণ্য ঘুম থেকে উঠে ওর পেছনে এসে দাঁড়ালো। অরণ্যের চোখে এখনও রাতের সেই তৃপ্তির রেশ, কিন্তু নীলিমার মুখ এখন পাথরের মতো শান্ত। অরণ্য, এবার একটু দূরত্ব বজায় রাখো। মনে রেখো, আধা ঘন্টা পর আমাকে কলেজ গেটে ঢুকতে হবে। তুমি ঘরে আর বাইরে নিজেকে এত দ্রুত বদলে ফেলো কি করে নীলু? নীলিমার শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে অরণ্যের দিকে একবার আর চোখে তাকালো। অরণ্য তখনও অগোছালো চুলে নীলিমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে, কিন্তু নীলিমা জানে এই মুগ্ধতা যদি কলেজের করিডোরে কারোর চোখে ধরা পড়ে তাহলে দুজনের সম্মান ধুলোয় মিশে যাবে। একাকিত্বের ভয়টা নীলিমার মনে এখনও আছে, কিন্তু পেশাগত মর্যাদা ওকে কঠোর হতে শেখায়। ও দ্রুত হাতে চোখে কাজল পরল আর কপালে একটা ছোট্ট টিপ বসালো। আয়নার সামনে দাঁড়িয়ে ও নিজেকে একবার দেখে নিল সেই গম্ভীর রাশভারী ম্যাডাম যাকে সবাই ভয় পায়। অরণ্য রেডি হওয়ার জন্য ওয়াশরুমে যাওয়ার আগে নীলিমার ঘাগের কাছে মুখ নিয়ে গেল, কিন্তু নীলিমা আলতো করে ওকে সরিয়ে দিল। ওর এই কঠোরতা আসলে ওদের গোপন সম্পর্কের একটা বর্ম। কলেজের ভেতরে আমাকে দেখে যদি আজ তোমার চোখে ওই রাতের নেশা দেখি, তবে আমি খুব রাগ করব। অরণ্য। অরণ্য মুচকি হেসে বলল, আমি চেষ্টা করব ম্যাডাম, আপনার সম্মানে যেন একটুও আঁচ না লাগে। আজ ক্লাসে যেন কোনো ভুল না হয় তোমার। আমার চোখ কিন্তু তোমার প্রতিটা নড়াচড়ার ওপর থাকবে। আমি প্রস্তুত। আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি সবসময় তৈরি। অরণ্য ওর ব্যাগটা গুছিয়ে নিয়ে প্রথমে ঘর থেকে বেরিয়ে গেল। নীলিমা আরও 10 মিনিট অপেক্ষা করল। ওরা কোনোদিন একসাথে বের হয় না, যাতে প্রতিবেশীদের মনেও কোনো সন্দেহ না জাগে। নীলিমা যখন ওর ফ্ল্যাটের দরজায় তালা দিচ্ছিল, তখন ওর মনে হলো গত রাতের সেই সাহসী নীলিমা যেন এই দরজার ওপাশেই বন্দী হয়ে রইল। এখন ও কেবলই এক নামকরা কলেজের প্রিন্সিপালের প্রিয় শিক্ষিকা। সিঁড়ির প্রতিটি ধাপ নামার সময় ও নিজের ভেতরে সেই গাম্ভীর্য ফিরিয়ে আনছিল। কলেজের গেটে পৌঁছানোর পর ও দেখল অরণ্য তার বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছে। নীলিমা যখন ওর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, অরণ্য একবারের জন্যেও ওর দিকে তাকালো না। এটাই নিয়ম, এটাই ওদের লোকানো ভালোবাসার মূল্য। ক্লাসরুমে ঢোকার আগে নীলিমা একবার বুক ভরে দম নিল, যেন গত রাতের সব স্মৃতি মন থেকে মুছে কেবল লেকচারের কথা ভাবতে পারে। ক্লাসের ভেতরে নীলিমা যখন গম্ভীর মুখে লেকচার দিচ্ছিল, তখন অরণ্য পেছনের বেঞ্চে বসে ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। নীলিমা মাঝে মধ্যে ওর দিকে তাকাচ্ছিল ঠিকই, কিন্তু সেই দৃষ্টিতে কোনো প্রেম নেই, বরং আছে এক অদ্ভুত কঠোরতা। নীলিমা জানে এই লুকোচুরি খেলাটা ওকে ভেতরে ভেতরে ক্লান্ত করে দিচ্ছে, কিন্তু অরণ্যের প্রতি ওর টান এতই গভীর যে এই মিথ্যেটুকু ও হাসি মুখে মেনে নিয়েছে। ক্লাসের ফাঁকে একবার যখন ওদের চোখাচোখি হলো, নীলিমা দেখল অরণ্যের চোখের কোণে এক চিলতে হাসি। ও দ্রুত নিজের দৃষ্টি সরিয়ে ব্ল্যাকবোর্ডের দিকে ফিরল। ডাস্টার দিয়ে লেখা মোছার সময় নীলিমার হাতটা সামান্য কাঁপল, কারণ ও বুঝতে পারছিল অরণ্যের ওই শান্ত দৃষ্টি ওকে আবার সেই রাতের মতো উত্তাল করে দেওয়ার ক্ষমতা রাখে। মনে মনে বলল, সবার নজর এড়িয়ে তুমি যেভাবে আমার দিকে তাকাচ্ছ অরণ্য, তাতে আমি নিজের সংযম হারিয়ে ফেললে কিন্তু তোমারই বিপদ। কলেজের করিডর তখন শিক্ষার্থীদের কলকালিতে মুখর। অরণ্য তার বন্ধুদের সাথে ক্যান্টিনের পেছনের বারান্দায় দাঁড়িয়েছিল। সেখানে আড্ডার মূল কেন্দ্রবিন্দুতে ছিল আকাশ আর সমীর, যারা অরণ্যের ঘনিষ্ঠ বন্ধু। অরণ্য কিছুটা অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে নীলিমার ক্লাসরুমের দিকে তাকাচ্ছিল, যেটা তার বন্ধুদের নজর এড়াল না। আকাশ অরণ্যের কাঁধে একটা সজোরে চাপড় মেরে ওকে বাস্তবতায় ফিরিয়ে আনল। আকাশের চোখে মুখে এক ধরনের দুষ্টুমি ভরা হাসি, যেন ও অরণ্যের মনের কোনো গোপন খবর জেনে ফেলেছে। সমীর পাশে দাঁড়িয়ে চায়ে চুমুক দিচ্ছিল আর তীক্ষ্ণ দৃষ্টিতে অরণ্যকে মেপে নিচ্ছিল। ওদের এই হাসাহাসি অরণ্যকে কিছুটা অস্থিরতায় ফেলে দিল, কারণ ও জানে ওর বন্ধুরা একটু বেশিই কৌতূহলী। নীলিমা তখন করিডোর দিয়ে গটগট করে হেঁটে নিজের ডিপার্টমেন্টের দিকে যাচ্ছিলেন। তার পরনের নীল শাড়ি আর গম্ভীর চলন সবার নজর কাটছিল। কিরে অরণ্য, নীলিমা ম্যাডামকে দেখে তো তুই পুরাই স্ট্যাচু হয়ে গেলি, ব্যাপার কি বলতো? ওরকম কিছু না রে,
আমি শুধু ভাবছিলাম ওনার আজকের অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দেব। সমীর চায়ের কাপটা নামিয়ে রেখে অরণ্যের দিকে এক পা এগিয়ে এলো। ও বেশ চতুর ছেলে, তাই অরণ্যের গলার স্বরে সামান্যতম পরিবর্তনও ওর কানে ধরা পড়ে। ও অরণ্যের শার্টের কলারটা ঠিক করে দেওয়ার ভান করে নিচু স্বরে একটা মন্তব্য করল, যা শুনে অরণ্যের বুকটা ধক করে উঠল। নীলিমা ঠিক সেই মুহূর্তেই ওদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তার হাতের ফাইলগুলো শক্ত করে ধরা। তিনি একবারের জন্যেও অরণ্যের দিকে তাকালেন না ঠিকই, কিন্তু তার তীক্ষ্ণ কান ছেলেদের আড্ডার প্রতিটি শব্দ লুফে নিচ্ছিল। নীলিমা বুঝতে পারছিলেন অরণ্য ওর বন্ধুদের কাছে কোনোভাবে ধরা পড়ে যাচ্ছে কিনা। তার হৃৎস্পন্দন তখন স্বাভাবিকের চেয়ে দ্রুত ছিল, কিন্তু মুখে তিনি সেই চিরচেনা কঠোর শিক্ষিকার মুখোশ ধরে রাখলেন। শুধু অ্যাসাইনমেন্ট নাকি অন্য কিছু? তোকে আজকাল ম্যাডামের বাড়ির পাশেও ঘুরঘুর করতে দেখা যায়। তুই সব সময় বেশি চিন্তা করিস। ম্যাডাম আমার মেন্টর, তাই ওনার কাছে গাইডেন্স নিতে চাই। আকাশ এবার হো হো করে হেসে উঠল। ওর হাসির শব্দে আশেপাশের কয়েকটা ছেলে মেয়ে ওদের দিকে তাকালো। নীলিমা তখন কিছুটা দূরে দাঁড়িয়ে এক কলিগের সাথে কথা বলছিলেন, কিন্তু তার কান ছিল অরণ্যদের দিকে। আকাশের কথাগুলো নীলিমার কানে তপ্ত সীসার মতো বিজছিল। ও মনে মনে চাইছিল অরণ্য যেন বুদ্ধি খাটিয়ে ওদের সামলায়। অরণ্যের বন্ধুরা যত বেশি খোঁচা দিচ্ছিল, নীলিমার ভেতরে তত বেশি অস্থিরতা বাড়ছিল। ও ভাবছিল, যদি এই ছেলেরা কোনোভাবে সত্যিটা জেনে যায়, তবে এই কলেজের চাকরি আর মান সম্মান সব ধুলোয় মিশে যাবে। নীলিমা অরণ্যের দিকে একবার আর চোখে তাকালেন, যা কেবল অরণ্যই লক্ষ্য করল। সেই দৃষ্টিতে ছিল এক সতর্কবাণী। মেন্টর তো অনেক আগেই হয় রে ভাই, কিন্তু নীলিমা ম্যাডামকে দেখলে তোর চোখের ওই সম্পর্কটা অন্য কিছু বলে। অরণ্য, তোমার যদি আড্ডা শেষ হয়ে থাকে তবে আমার কেবিনে একবার এসো। তোমার প্রজেক্টে অনেক ভুল আছে। নীলিমার ওই বরফ শীতল কণ্ঠস্বর শুনে আকাশ আর সমীর মুহূর্তেই চুপ হয়ে গেল। তারা কল্পনাও করতে পারেনি যে নীলিমা ম্যাডাম তাদের এত কাছেই দাঁড়িয়ে আছেন। নীলিমা অরণ্যের চোখের দিকে সরাসরি না তাকিয়েও এক ধরনের কর্তৃত্ব বজায় রাখলেন। অরণ্য মাথা নিচু করে নীলিমার পেছন পেছন হাঁটা শুরু করল। পেছন থেকে সমীর আর আকাশ একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারা করল। নীলিমা যখন নিজের কেবিনের দরজাটা খুলছিলেন, তখন তার হাত কাঁপছিল। ভেতরে ঢুকে দরজাটা হালকা করে ভেজিয়ে দিতেই তিনি অরণ্যের দিকে ঘুরে দাঁড়ালেন। তার চোখে এখন ভয়ের চেয়েও বেশি ছিল চাপা উত্তেজনা আর রাগ। বাইরের বন্ধুদের সেই সন্দেহজনক কথাগুলো নীলিমাকে আবার সেই নিরাপত্তাহীনতায় ঠেলে দিয়েছে। দেখলে তো তোমার বন্ধুদের সন্দেহ কোন পর্যায়ে চলে গেছে। ওরা যদি একবারও টের পায়। ভয় পেও না নীলু, আমি ওদের সামলে নেব। তুমি শুধু নিজের কাজে মন দাও। অরণ্য নীলিমা ম্যাডামের কেবিনে ঢুকে পড়ার পর আকাশ আর সমীর ক্যান্টিনের এক কোণে গিয়ে বসল। কলেজের চত্বরে রোদের তেজ তখন বাড়ছে, কিন্তু ওদের আলোচনার উত্তাপ তার চেয়েও বেশি। সমীর সবসময় একটু বেশি খুঁতখুঁতে আর পর্যবেক্ষণশীল। ও লক্ষ্য করেছে অরণ্য আজকাল ঠিক আগের মতো বন্ধুদের সাথে রাত পর্যন্ত আড্ডা দেয় না, এমনকি ফোনের পাসওয়ার্ডটাও বদলে ফেলেছে। আকাশের মাথায় এত সব প্যাচ নেই, কিন্তু অরণ্যের আচরণে যে একটা আমূল পরিবর্তন এসেছে সেটা ওকেও ভাবিয়ে তুলেছে। সমীর সিগারেটে একটা লম্বা টান দিয়ে আকাশের দিকে তাকালো। ওর চোখের মণি দুটো কুঁচকে আছে এক গভীর সন্দেহে। নীলিমা ম্যাডামের প্রতি অরণ্যের সেই অদ্ভুত ভক্তি আর ম্যাডামের অরণ্যকে নিয়ে অতিরিক্ত শাসন, দুটো বিষয়ই ওদের কাছে এখন আর স্বাভাবিক মনে হচ্ছে না। কিরে সমীর, তুই কি সত্যি বিশ্বাস করিস অরণ্য শুধু প্রজেক্ট দেখতেই ম্যাডামের কেবিনে যায়? তুই কি বোকা আকাশ? ওই কেবিনের দরজা যখন ভেজানো থাকে, তখন ভেতরে শুধু প্রজেক্ট চেক করা হয় না, অন্য কিছু ঘটে। সমীরের এই সরাসরি ইঙ্গিত আকাশকে একটু চমকে দিল। ও চারপাশটা একবার দেখে নিল কেউ ওদের কথা শুনছে কিনা। কলেজের কমন রুমের কাছেই কয়েকটা ছোট ক্লাসের মেয়ে দাঁড়িয়েছিল। আকাশ গলার স্বর আরও নামিয়ে আনল। নীলিমা ম্যাডাম কলেজের সবচেয়ে সুন্দরী আর ব্যক্তিত্বময়ী শিক্ষিকা, কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে ক্যাম্পাসে নানা গুঞ্জন আছে। ডিভোর্সি হওয়ার কারণে অনেক সময় তাকে নিয়ে নোংরা কথা রটে, কিন্তু অরণ্যের মতো একজন তুখোড় ছাত্র তার জালে জড়িয়ে যাবে, এটা আকাশ ভাবতেই পারছিল না। ও সমীরের দিকে আরও ঝুঁকে এলো। ওর ভেতরে এক ধরনের কৌতূহল আর উত্তেজনা কাজ করছিল। আকাশ চাই সত্যিটা জানতে, কিন্তু অরণ্যকে সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস ওর নেই। কিন্তু ম্যাডাম তো অনেক বড় অরণ্যের থেকে, আর তাছাড়া উনি আমাদের টিচার। অরণ্য কি এত বড় রিস্ক নেবে? প্রেমের কাছে বয়স আর টিচার স্টুডেন্ট কোনো বাধা নয় রে। অন্যের চোখে আমি সেই নেশা দেখেছি যা কেবল বিছানায় যাওয়ার শরীরের জন্য থাকে। সমীরের এই কথাগুলো বাতাসের মতো ভারী হয়ে আকাশের কানে বাজতে লাগলো। আকাশ ভাবছিল সেদিন বিকেলের কথা,
যখন ও অরণ্যের শার্টের কলারের কাছে হালকা একটা লিপস্টিকের দাগ দেখেছিল। অরণ্য তখন বলেছিল ওটা হয়তো রঙের দাগ, কিন্তু আকাশ এখন সবটা মেলাতে পারছে। নীলিমা ম্যাডামের সেই গাঢ় লাল রঙের সাথে মিল খুঁজে পাচ্ছিল ও। সমীর আর আকাশ একে অপরের দিকে তাকিয়ে এক কুটিল হাসি হাসল। ওরা ঠিক করলো অরণ্যকে আজ রাতে ফলো করবে। অরণ্য কোথায় যায়, কার ফ্ল্যাটে ঢোকে, সবটাই ওরা নিজের চোখে দেখতে চায়। নীলিমা ম্যাডামের সেই রাশভারী ইমেজের আড়ালে যে এক কামনার নারী লুকিয়ে আছে, সেটা যদি ওরা প্রমাণ করতে পারে, তবে পুরো কলেজে এক বিশাল বিস্ফোরণ ঘটবে। আজ রাতে অরণ্যকে আমরা ছাড়ছি না। ও কোথায় গর্তে ঢোকে সেটা দেখতেই হবে। শুধু গর্ত দেখা নয় আকাশ, নীলিমা ম্যাডামের আসল রূপটা ক্যামেরাবন্দি করতে পারলেই কেল্লা ফতে। নীলিমার কেবিনের ভারী কাঠের দরজাটা ভেজিয়ে দিতেই ভেতরের পরিবেশটা একদম বদলে গেল। বাইরের করিডরের শোরগোল যেন এক পলকে মিয়ে গেল। নীলিমা টেবিলের এক পাশে হেলান দিয়ে দাঁড়িয়েছিলেন। তার বুকের ধুকপোকানিটা শাড়ির পাতলা আবরণের ওপর দিয়েও স্পষ্ট বোঝা যাচ্ছিল। অরণ্য যখন ওনার দিকে এগিয়ে আসছিল, নীলিমা একবার কঠোর হওয়ার চেষ্টা করলেন, কিন্তু অরণ্যের ওই মায়াভরা চোখের কাছে ওনার সব কাঠিন্য মুহূর্তেই গলে জল হয়ে গেল। অরণ্য এসে নীলিমার দুপাশে হাত রেখে ওনাকে টেবিলের সাথে আটকে ফেলল। নীলিমা তখন অরণ্যের শর্টের সামনের অংশটা খামচে ধরেছেন। ওনার বয়সের অভিজ্ঞতা আর সামাজিক মর্যাদার যে দেওয়াল তিনি এতক্ষণ ধরে রাখছিলেন, তা অরণ্যের শরীরের এই কাছাকাছি আসার উষ্ণতায় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছিল। নীলিমার ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল, এক অজানা ভয় আর তীব্র আকুলতায়। অরণ্য, এটা কলেজ, কেউ দেখে ফেললে আমার মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সব ভয় আজ আমার চোখের দিকে তাকিয়ে ভুলে যাও নীলু। এখানে আমরা শুধুই স্বামী আর স্ত্রী। অরণ্যের এই কথা শুনে নীলিমা যেন এক অদ্ভুত শক্তি পেলেন। তিনি অরণ্যের ঘাড়ের পেছনে নিজের হাত দুটো পেঁচিয়ে ওকে আরও কাছে টেনে নিলেন। অরণ্য তখন নীলিমার কানের নিচে নিজের ঠোঁট ছোঁয়াতেই নীলিমা এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চোখ বুজে ফেললেন। তার শরীরের প্রতিটা লোমকূপ তখন অরণ্যের স্পর্শ পাওয়ার জন্য ব্যাকুল। নীলিমা জানতেন বাইরের ওই আকাশ আর সমীর হয়তো ওত পেতে আছে, কিন্তু এই মুহূর্তে অরণ্যের শরীরের গন্ধ আর ওর বলিষ্ঠ বাহুডোর ছাড়া তার কাছে আর কিছুই সত্য নয়। অরণ্য ধীরে ধীরে নীলিমার চিবুকটা উঁচিয়ে ধরল। নীলিমার নেশাতুর চোখ আর আধভোজা ঠোঁট দেখে অরণ্য আর নিজেকে সংবরণ করতে পারল না। ও নিজের ঠোঁট দুটো নীলিমার নরম আর উত্তপ্ত ঠোঁটের ওপর ডুবিয়ে দিল। কোনো পথ থাকবে না। তুমি আমাকে এইভাবে শেষ করে দেবে অরণ্য? আমি আর নিজেকে সামলাতে পারছি না। তোমাকে শেষ নয় নীলু, আমি তোমায় পূর্ণ করতে চাই। সেই চুম্বনে ছিল দীর্ঘদিনের অপ্রাপ্তি আর এক প্রবল ক্ষুধার বহিঃপ্রকাশ। নীলিমা অরণ্যের ঠোঁট কামড়ে ধরলেন এক আদিম নেশায়। তার সমস্ত সত্তা তখন অরণ্যের ভেতরে বিলীন হয়ে যেতে চাইছিল। অরণ্যের হাত দুটো নীলিমার পিঠের ওপর দিয়ে নিচের দিকে নেমে আসতেই নীলিমা অস্ফুট এক আর্তনাদ করে উঠলেন। কেবিনের এসি চলার মৃদু শব্দ ছাড়া ঘরে আর কোনো আওয়াজ ছিল না, কেবল ছিল দুই হৃদয়ের প্রচণ্ড ধুকপুকানি। নীলিমা অনুভব করছিলেন অরণ্যের হাতের চাপ ওনার কোমরে বাড়ছে, আর ওনার নিজের নিঃশ্বাস তখন অরণ্যের নিঃশ্বাসের সাথে মিশে একাকার। এই নিষিদ্ধ জায়গায় এই প্রেমের আস্বাদন নীলিমাকে এক অন্যরকম উত্তেজনা দিচ্ছিল। ওনার ডিভোর্সি জীবনের সেই শুষ্কতা যেন আজ এই কেবিনের চার দেওয়ালের মাঝে অরণ্যের ছোঁয়ায় বৃষ্টির মতো ভিজে উঠছিল। আরও জোরে জড়িয়ে ধরো আমাকে, যেন তোমার শরীরের উত্তাপ আমার হাড়ের ভেতর অবধি গিয়ে পৌঁছয়। আমি সারা জীবন এভাবেই তোমাকে নিজের বুকের মাঝে পিষে ফেলতে চাই। অরণ্য যখন নীলিমার ঠোঁট থেকে মুখ সরিয়ে ওনার গলায় নিজের অধিকার স্থাপন করল, নীলিমা এক অদ্ভুত যন্ত্রণাময় সুখে অরণ্যের পিঠে নিজের নখ বসিয়ে দিলেন। ওনার চশমাটা টেবিলের একপাশে পড়ে রইল, আর শাড়ির আঁচলটা অবিন্যস্ত হয়ে মেঝে ছুঁই ছুঁই। নীলিমা জানতেন এই কয়েক মিনিটের পাগলামি ওনার জীবন তছনছ করে দিতে পারে, কিন্তু কামনার সেই উত্তাল সাগরে তিনি তখন নিজেকে ভাসিয়ে দিয়েছেন। অরণ্যের তপ্ত নিঃশ্বাস নীলিমার গ্রীবায় এক শিহরণ জাগাচ্ছিল, যা ওনাকে আরও বেপরোয়া করে তুলল। নীলিমা অরণ্যের কানের লতিটা আলতো করে কামড়ে দিয়ে ফিসফিস করে কিছু কথা বললেন, যা কেবল একজন কামনাতুর নারীই তার পুরুষকে বলতে পারেন। অরণ্যও বুঝতে পারছিল নীলিমার এই রূপ কেবল ওর একার জন্য সংরক্ষিত। অরণ্য, কলেজ ছুটির পর তুমি আজ সরাসরি আমার ফ্ল্যাটে আসবে। আমি আর এক মুহূর্ত একা থাকতে পারবো না।
আকাশ আর সমীর যখন বাইরে পর্দা ফাঁসে নীল নকশা করছিল, তখন নীলিমা ম্যাডামের কেবিন থেকে অরণ্য বেরিয়ে এলো। ওর মুখটা কিছুটা লাল হয়ে আছে আর শার্টটা কেমন যেন অগোছালো। ও দ্রুত পায়ে করিডর দিয়ে বেরিয়ে যাওয়ার সময় একবারের জন্য বন্ধুদের দিকে তাকালো না। সমীর আকাশের উড়ুতে একটা চিমটি কেটে ইশারা করলো। ওদের সন্দেহ এখন প্রায় নিশ্চিত। নীলিমা ম্যাডামের সেই শান্ত কেবিনের ভেতরে কি ঘটেছিল সেটা ওরা এখন শুধু কল্পনা করতে পারছে। আকাশের মনে অরণ্যের প্রতি এক ধরনের ঈর্ষাও জাগল। নীলিমা ম্যাডামের মতো এমন এক ব্যক্তিত্বময়ী এর মোহনীয়া নারীর সান্নিধ্য পাওয়া তো চারটিখানি কথা নয়। ওরা দুজনেই একমত হলো যে আজকের রাতটা ওদের জীবনের সবচেয়ে বড় থ্রিলিং রাত হতে চলেছে। দেখলি তো অরণ্যের অবস্থা? ম্যাডাম মনে হয় আজ ওকে ভালোই লেসন দিয়েছেন। লেসন তো আমরা দেব আজ রাতে। অন্য ভাবতেও পারছে না ওর পেছন পেছন কারা ধাওয়া করছে। অরণ্য যখন ক্লাসরুমে ঢুকলো, তখন ওর মনের ভেতর নীলিমার কেবিনের সেই চন্দনের সুবাস আর ওনার ঠোঁটের তপ্ত ছোঁয়ার রেশ রয়ে গেছে। ও পেছনের দিকে নিজের সিটে গিয়ে বসতেই আকাশ আর সমীর একে অপরের দিকে তাকিয়ে টিপ্পনি কাটতে শুরু করলো। আকাশের মুখে একটা বাঁকা হাসি, আর সমীর যেন ওর চোখের এক্সরে দিয়ে অরণ্যের শার্টের ভাঁজগুলো পরীক্ষা করছে। ক্লাসরুমের কোলাহলের মাঝেও অরণ্য অনুভব করতে পারছিল ওর বন্ধুরা ওকে নিয়ে কোনো একটা বড়সড় চাল চালছে। ঠিক সেই মুহূর্তেই ক্লাসে ঢুকলো ইয়া। রিয়া অরণ্যের বেশ পুরনো বন্ধু, যার সাথে অরণ্য কাল রাতে চ্যাট করছিল। রিয়া এসেই কোনো ভূমিকা না করে অরণ্যের একদম গা ঘেঁষে বসল। ওর বসা ভঙ্গি আর চোখের চাউনি বলে দিচ্ছিল ও অরণ্যের ওপর কিছুটা ক্ষিপ্ত হয়ে আছে। কি রে অরণ্য, তোর মুখটা তো একদম টমেটোর মতো লাল হয়ে আছে। ম্যাডাম কি স্পেশাল কোনো ট্রিটমেন্ট দিলেন নাকি? তোরা শুরু করলি তো? ম্যাডাম শুধু প্রজেক্টের ভুলগুলো ধরিয়ে দিচ্ছিলেন। সমীর টেবিলের তলা দিয়ে আকাশের পায়ে ধাক্কা দিল। ও লক্ষ্য করল রিয়া বেশ গম্ভীর হয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে। রিয়া মেয়েটা এমনিতে চঞ্চল, কিন্তু কাল রাতে অরণ্যের হঠাৎ উধাও হয়ে যাওয়াটা ও মানতে পারেনি। ও ওর ব্যাগটা ডেস্কের ওপর শব্দ করে রাখল এবং অরণ্যের খুব কাছাকাছি মুখ নিয়ে এলো। ওর গায়ের কড়া পারফিউমের গন্ধ অরণ্যের নাকে ঝাপটা মারল। আকাশ আর সমীর কান খাড়া করে বসে আছে ওদের কথোপকথন শোনার জন্য। অরণ্য বুঝতে পারছিল পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। নীলিমা ম্যাডাম যে কোনো সময় ক্লাসে ঢুকে পড়তে পারেন, আর রিয়াকে ওর এত কাছে বসতে দেখলে কি হতে পারে তা ভেবে অরণ্যের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। কাল রাতে হুট করে রিপ্লাই দাও বন্ধ করে দিলে কেন অরণ্য? আমি কি খুব বিরক্ত করছিলাম তোমাকে? আরে না রিয়া, আসলে হুট করে নেটওয়ার্কের সমস্যা করছিল আর আমি একটু ক্লান্ত ছিলাম। রিয়া অরণ্যের উত্তরের ধরনে সন্তুষ্ট হতে পারল না। ও অরণ্যের চোখের দিকে সরাসরি তাকিয়ে থাকল, যেন ওর ভেতরের সত্যিটা পড়ে ফেলতে চায়। রিয়া জানে অরণ্য আগে কখনো এমন করত না। ও অরণ্যের হাতের ওপর নিজের হাতটা রাখল এবং আরও কিছুটা ঝুঁকে এলো। ঠিক সেই মুহূর্তে ক্লাসরুমের দরজায় একটা খটখট শব্দ হলো। নীলিমা ম্যাডাম ক্লাসে প্রবেশ করলেন। ওনার পরনে এখন একটি ধবধবে সাদা সুতি শাড়ি, হাতে কিছু বই আর চক। ওনার চোখের দৃষ্টি ছিল পাথরের মতো শক্ত। ক্লাসে ঢুকেই ওনার প্রথম নজর পড়ল পেছনের বেঞ্চে, যেখানে রিয়া অরণ্যের হাতের ওপর হাত রেখে খুব ঘনিষ্ঠ হয়ে বসে আছে। নীলিমার ভেতরের সেই অধিকার বোধ আর ঈর্ষা এক মুহূর্তের জন্য ওনার চেহারায় ফুটে উঠলেও ওটা তিনি নিপুণভাবে ঢেকে ফেললেন। আমার মনে হয় তুমি কাউকে আড়াল করছো অরণ্য। কেউ কি তোমার পাশে ছিল কাল রাতে? ক্লাসে এত কথা কিসের? রিয়া নিজের সিটে গিয়ে বসো আর পড়াশোনায় মন দাও। এটা পার্ক না যে হাতে হাত ধরে প্রেম করবে। নীলিমার গলার স্বরে এমন এক কর্তৃত্ব আর শীতলতা ছিল যে পুরো ক্লাস মুহূর্তের মধ্যে নিস্তব্ধ হয়ে গেল। রিয়া অপ্রস্তুত হয়ে নিজের জায়গায় গিয়ে বসল। নীলিমা যখন ক্লাসের সামনে গিয়ে দাঁড়ালেন, ওনার দৃষ্টি একবারের জন্য অরণ্যের চোখের ওপর দিয়ে ঘুরে এলো। সেই দৃষ্টিতে ছিল প্রচণ্ড রাগ আর এক অব্যক্ত যন্ত্রণা। অরণ্য মাথা নিচু করে রইল। ও জানে নীলিমা এখন ভেতরে ভেতরে জ্বলছেন। আকাশ আর সমীর এবার আরও নিশ্চিত হলো যে নীলিমা ম্যাডামের এই হুট করে রেগে যাওয়াটা মোটেও স্বাভাবিক নয়। সমীর নিচু স্বরে আকাশের কানে ফিসফিস করে কিছু একটা বলল, আর ওরা দুজনেই অরণ্যের দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। নীলিমা চক হাতে বোর্ডে লিখতে শুরু করলেন, কিন্তু ওনার হাতটা সামান্য কাঁপছিল, যা কেবল অরণ্যের চোখ এড়ালো না। আজকে আমরা প্রেমের মনস্তত্ত্ব নিয়ে আলোচনা করব না, বরং বাস্তবের রুক্ষতা নিয়ে কথা বলবো। অরণ্য, তুমি উঠে দাঁড়াও। কলেজের শেষ ঘন্টার বেল পড়ার সাথে সাথেই কালো করে মেঘ জমতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই ঝুম বৃষ্টি নামলো শহরের বুকে। অরণ্য যখন ব্যাগ কাঁধে নিয়ে গেটের কাছে পৌঁছলো, তখন রিয়া ছাতা ছাড়াই বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিল। রিয়া জানতো অরণ্য এই রাস্তা দিয়েই যাবে, তাই ও ইচ্ছে করেই ওর পথ আগলে দাঁড়ালো।
অরণ্য চাইছিল দ্রুত বেরিয়ে যেতে, কারণ ও জানত নীলিমা ওর জন্য অপেক্ষা করবেন। কিন্তু রিয়া নাছোড়বান্দা। ও অরণ্যের শার্টের হাতা খামচে ধরে বৃষ্টির মাঝেই ঝগড়া শুরু করলো গত রাতের চ্যাট নিয়ে। নীলিমা তখন তার ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে গেটের দিকে আসছিলেন। বৃষ্টির আবছা পর্দার ওপাশ থেকে তিনি দেখলেন রিয়া অরণ্যের খুব কাছে দাঁড়িয়ে ওর হাত ধরে টানাটানি করছে। নীলিমার মনে হলো অরণ্য যেন রিয়াকে খুব একটা সরাচ্ছে না। গতরাতের সেই নিবিড় মুহূর্তের কথা মনে পড়তেই নীলিমার বুকটা অভিমানে ফেটে যেতে চাইল। তিনি ভাবলেন, অরণ্য কি তবে তার বয়সের অভিজ্ঞতার চেয়ে রিয়ার এই অল্প বয়সের চপলতাকেই বেশি গুরুত্ব দিচ্ছে? তুমি আজ এখান থেকে নড়বে না অরণ্য। আগে বলো ওই মেয়েটা কে, যার জন্য তুমি আমাকে ইগনোর করছো? রিয়া, প্লিজ এখন পাগলামি করো না, আমার জরুরি কাজ আছে। নীলিমা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। তার নিজের একটা গাড়ি থাকলেও আজ তিনি সেটা নিলেন না। ড্রাইভারকে বিদায় করে দিয়ে তিনি একাই বৃষ্টির মধ্যে হাঁটতে শুরু করলেন। তার পরনের সাদা সুতির শাড়িটা মুহূর্তেই ভিজে গায়ের সাথে লেপ্টে গেল। রাস্তার কাদা আর বৃষ্টির জল তার পায়ের স্যান্ডেল ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু নীলিমার সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছিল। তার মনে হচ্ছিল এই সমাজ ঠিকই বলে, বয়সে ছোট ছেলের সাথে প্রেম করা মানেই নিজেকে প্রতিনিয়ত অনিরাপত্তার আগুনে পোড়ানো। নীলিমা দ্রুত পায়ে হাঁটছিলেন। বৃষ্টির ঝাপটায় ওনার চশমাটা ঝাপসা হয়ে যাচ্ছিল বারবার। তিনি অরণ্যের কোনো ডাক বা কৈফিয়ত শোনার জন্য অপেক্ষা করতে চাইলেন না। ওনার মনের ভেতর তখন কেবল একটা কথাই বাজছিল, অরণ্য ওনার বিশ্বাসের মর্যাদা রাখতে পারল না। আমি কত বড় মস্ত ভুল করেছিলাম অরণ্য, তোমার মতো একটা ছেলের হাতে নিজেকে সঁপে দিয়ে। দূর থেকে চিৎকার করে, নীলু দাঁড়াও, তুমি ভুল বুঝছো, রিয়া এমনি আমাকে আটকেছিল। অরণ্যের ডাক নীলিমার কানে পৌঁছালেও তিনি থামলেন না, বরং হাঁটার গতি আরও বাড়িয়ে দিলেন। বৃষ্টির তীব্রতা বাড়ছে, আর নীলিমার অভিমানও সেই সাথে পাল্লা দিয়ে আকাশ ছুঁতে চাইছে। ওনার শরীর শীতে কাঁপছিল ঠিকই, কিন্তু বুকের ভেতরের আগুনটা নিভছিল না। অরণ্য রিয়াকে একরকম ধাক্কা দিয়ে সরিয়ে নীলিমার পেছনে দৌড়াতে শুরু করলো, কিন্তু রিয়া পেছন থেকে সমীর আর আকাশকে ডেকে আনল। সমীর আর আকাশ দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল এবং মোবাইলে সেই দৃশ্য ভিডিও করার চেষ্টা করছিল। নীলিমা যখন নিজের ফ্ল্যাটের গলিতে ঢুকলেন, তখন ওনার সারা শরীর ভেজা, চুলগুলো মুখ আর ঘাড়ের উপর অবিন্যস্তভাবে ছড়িয়ে আছে। ওনার ব্যক্তিত্বের সেই গম্ভীর আবরণ আজ বৃষ্টির জলে ধুয়ে মুছে গেছে। এখন তিনি কেবলই একজন পরাজিত প্রেমিকা। আমার দরজায় আজ আর তোমার কোনো জায়গা নেই অরণ্য, তুমি ফিরে যাও তোমার বন্ধুদের কাছে। তুমি কি একবারও আমার কথা শুনবে না? রিয়া জোর করে আমার হাত ধরেছিল। নীলিমা ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় একবারও পেছনে ফিরে তাকালেন না। অরণ্য গেটের কাছে এসে দাঁড়িয়ে পড়ল, কারণ দারোয়ান ওকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। নীলিমা নিজের ঘরে ঢুকে দরজাটা সশব্দে বন্ধ করে দিলেন। ভিজে কাপড়েই তিনি ঘরের মেঝের ওপর বসে পড়লেন। তার হিক্কা তুলে কান্না করার শব্দটা বৃষ্টির শব্দের সাথে মিশে যাচ্ছিল। তিনি নিজেকে খুব একা মনে করছিলেন। ওনার মনে হচ্ছিল অরণ্য হয়তো কেবল তার শরীরের টানেই এতদিন ছিল, মনের কোনো জায়গা ওনার জন্য বরাদ্দ ছিল না। অন্যদিকে অরণ্য বৃষ্টির মধ্যে গেটের বাইরে দাঁড়িয়ে ভিজছিল আর বারবার নীলিমার ফোনে কল করছিল। নীলিমা ফোনটা সজোরে বিছানায় আছাড় মারলেন। ওনার মনে হচ্ছিল ডিভোর্সের পর জীবনটা আবার নতুন করে ধ্বংসের মুখে এসে দাঁড়িয়েছে। আজ রাতে তুমি যতবারই আসো না কেন অরণ্য, এই নীলিমা তোমার জন্য আর কখনো নিজেকে সঁপে দেবে না। বৃষ্টির ঝাপটা তখন আরও তীব্র হয়েছে। অরণ্যকে গেটের সামনে অসহায়ভাবে ভিজতে দেখে সমীর আর আকাশ একটা দোকানের চালার নিচে গিয়ে দাঁড়ালো। সমীরের হাতে থাকা ফোনটা তখন অনবরত রেকর্ড করছিল। সমীর সব সময় নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, আর আজকের এই দৃশ্যটা ওর হাতে একটা শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছে। আকাশ কিছুটা দোটানায় থাকলেও সমীরের আত্মবিশ্বাস ওকে উত্তেজিত করে তুলছে। ওরা দেখল অরণ্য গেট দিয়ে ঢুকতে না পেরে পাগলের মতো নীলিমা ম্যাডামের জানালার দিকে তাকিয়ে আছে। সমীর ফিসফিস করে আকাশকে বলল যে একজন ছাত্র তার শিক্ষিকার পেছনে এভাবে বৃষ্টির মধ্যে কেন পড়ে থাকবে, যদি না তাদের মধ্যে কোনো শারীরিক বা গোপন চুক্তি থাকে। ওদের তদন্ত এখন কেবল অনুমানের স্তরে নেই, ওরা এখন প্রমাণের সন্ধানে নেমেছে। কি রে সোমে, অরণ্য কি আসলেই নীলিমা ম্যাডামের সাথে কোনো সম্পর্কে আছে, নাকি ম্যাডাম ওকে বাড়তি কোনো সুবিধা দেওয়ার জন্য টোপ দিয়েছেন? শুধু সুবিধা নয় আকাশ, তুই দেখ অন্যের বডি ল্যাঙ্গুয়েজ, ওটা কোনো ছাত্রের ভয় নয়, ওটা একজন প্রেমিকের আকুলতা। আর ম্যাডাম যেভাবে শাড়ি ভিজিয়ে একাই চলে গেলেন, ওটা নির্ঘাত ঝগড়া। সমীর ঠিক করল ওরা আজ অরণ্য চলে যাওয়ার পর দারোয়ানকে জেরা করবে।
আকাশ আর সমীর কৌশলে গেটের উল্টো দিকের চা দোকানে গিয়ে বসল। সমীর খোঁজ করল যে নীলিমা ম্যাডাম একা থাকলেও মাঝে মধ্যে রাতের বেলা অরণ্যকে ওই এলাকায় দেখা যায়। ওরা একে একে তথ্য সাজাতে শুরু করল। আকাশের মনে পড়ল গত মাসে একবার অরণ্য ক্লাস ফাঁকি দিয়ে নীলিমা ম্যাডামের গাড়িতে চড়ে কোথাও যাচ্ছিল। তখন ওরা ভেবেছিল হয়তো কোনো অফিসিয়াল কাজ, কিন্তু এখন সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। সমীরের চোখে এক কুটিল চশমা আটা। ও যেন নীলিমা ম্যাডামের ওই গম্ভীর ব্যক্তিত্বের আগালে থাকা কামুক রূপটাকে টেনে বের করতে চাইছে। কিন্তু সমীর, যদি ম্যাডাম আর অরণ্য আসলে বিয়ে করে ফেলে থাকে, ডিভোর্সি মেয়েদের তো অনেক সময় কম বয়সী ছেলেদের উপর টান থাকে। বিয়ে করলে ওরা এভাবে লুকিয়ে থাকতো না আকাশ। ম্যাডাম ওনার চাকরি আর প্রেস্টিজ বাঁচাতে অর্ণবকে ব্যবহার করছেন, আর অর্ণ হয়তো ওনার শরীরের নেশায় পাগল। সমীর আর আকাশ অরণ্যের প্রতিটি নড়াচড়া খেয়াল করছিল। ওরা দেখল অরণ্য হতাশ হয়ে পকেট থেকে একটা চাবি বের করে গেটের পাশের ছোট পকেট গেট দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছে। দারোয়ান ওকে বাধা দিচ্ছে না, উল্টো অরণ্যকে দেখে কুর্নিশ করল। সমীর আর আকাশের চোখ দুটো ছানা বড় হয়ে গেল। সাধারণ কোনো ছাত্রের কাছে ম্যাডামের ফ্ল্যাটের গেটের চাবি বা দারোয়ানের এত খাতির থাকার কথা নয়। সমীর দ্রুত জুম করে ওই চাবি গুচ্ছাটার ছবি তুলল। ওর মনের ভেতর এখন হাজারো পরিকল্পনা। ও জানে এই খবরটা যদি একবার কলেজে চাউর হয়, তাহলে নীলিমা ম্যাডামের সেই তথাকথিত সম্মান তাসের ঘরের মতো ভেঙে পড়বে। দেখলি, অরণ্য তা দেখে ঘরের মানুষের মতো ভেতর ঢুকে গেল। আমাদের তদন্ত তো এখানেই সফল। এখনই নয় আকাশ, আমাদের দেখতে হবে ও ভেতরে গিয়ে কতক্ষণ থাকে এবং ম্যাডাম ওকে বের করে দেয় কিনা। এই ভিডিওটাই হবে আমাদের ট্র্যাম্প কার্ড। বৃষ্টির শব্দের আড়ালে সমীর আর আকাশ যেন দুই শিকারী বিড়ালের মতো ওৎপেতে রইল। ওরা সিদ্ধান্ত নিল আজ রাতে ওরা এই গলির অন্ধকার কোণে বসে থাকবে। অরণ্য আর নীলিমার গোপন সম্পর্কের প্রতিটি মুহূর্ত ওরা পর্যবেক্ষণ করবে। সমীরের মাথায় এখন কেবল নীলিমা ম্যাডামের সেই গম্ভীর মুখটা ঘুরছে, আর ও ভাবছে কিভাবে ওই সাদা শাড়ির আড়ালে লুকিয়ে থাকা রহস্যগুলো ফাঁস করা যায়। আকাশ কিছুটা ভয় পেলেও সমীরের উস্কানিতে ও নিজেকে এই নোংরা খালায় জড়িয়ে ফেলল। ওরা জানত না যে এই তদন্ত কেবল অরণ্যকে নয়, নীলিমা ম্যাডামের জীবনকেও এক ভয়াবহ বিপর্যয়ের মুখে দাঁড় করিয়ে দেবে। চল সমীর, আমরা ওই পেছনের দেওয়াল দিয়ে ওঠার চেষ্টা করি। ওখান থেকে ম্যাডামের ড্রয়িং রুমে জানলাটা দেখা যায়। একদম ঠিক ধরেছিস। আজ রাতে নীলিমা ম্যাডামের আসল ক্লাস আমরা আড়াল থেকে দেখব। অরণ্য যখন নীলিমার ফ্ল্যাটের দরজার সামনে পৌঁছল, ও শরীর থেকে বৃষ্টি জল টপটপ করে মেঝেতে পড়ছে। ও জানে নীলিমা কতটা অভিমানী। ওনার একাকিত্ব আর অতীতের ক্ষত ওনাকে মাঝে মধ্যেই বড্ড বেশি নিষ্ঠুর করে তোলে। অরণ্য নিজের পকেট থেকে চাবি বের করে সন্তর্পণে দরজাটা খুলল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কেবল বারান্দার জানলা দিয়ে আসা বাইরের ল্যাম্পপোস্টের আবছা আলোয় ড্রয়িং রুমটা চেনা যাচ্ছে। ও ধীর পায়ে নীলিমার শোবার ঘরের দিকে এগিয়ে গেল। দেখল নীলিমা ভিজে কাপড়েই বিছানার এক কোণে গুটিসুটি মেরে পড়ে আছেন। ওনার কান্নার শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে। অরণ্য খুব সাবধানে ওনার পাশে গিয়ে বসল, কিন্তু ওনার শরীরে হাত দেওয়ার সাহস পেল না। নীলিমা অরণ্যের উপস্থিতি টের পেয়েই ঝট করে উঠে বসলেন। ওনার ভেজা চুলগুলো মুখময় ছড়িয়ে আছে, আর চোখের কাজল লেপটে এক ভয়াবহ করুণ দৃশ্য তৈরি করেছে। তুমি এখানে কোন সাহসে এসেছো অরণ্য? যাও গিয়ে রিয়ার সাথে বৃষ্টিতে ভেজো। ও তো তোমার বয়সের সাথে মানানসই। নীলু, তুমি বড় বেশি অবুঝের মতো কথা বলছো। আমি তোমার বয়সের অভিজ্ঞতাকে ভালোবাসি, ওর চপলতাকে নয়। অরণ্য নীলিমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন। ওনার চোখে এখন আগুনের মতো তেজ। ওনার মনে হচ্ছিল অরণ্য কেবল ওনাকে শান্ত করার জন্য এই মিষ্টি কথাগুলো বলছে। তিনি অরণ্যের ভেজা বুকটা দুহাত দিয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করলেন, কিন্তু অরণ্য পাথরের মতো অটল হয়ে বসে রইল। নীলিমার ভেজা সাদা শাড়িটা ওনার শরীরের সাথে মিশে গিয়ে একাকার হয়ে গিয়েছিল, যা অরণ্যের ভেতরে একাধারে মায়া আর কামনার সঞ্চার করছিল। নীলিমা বারবার চেষ্টা করছিলেন অরণ্যকে ঘর থেকে বের করে দিতে, কিন্তু অরণ্য হুট করেই নীলিমার দুটো হাত নিজের এক হাতের মুঠোয় শক্ত করে ধরল। নীলিমা ছটফট করছিলেন, ওনার নিঃশ্বাস গরম হয়ে অরণ্যের মুখে লাগছিল। ওনার এই প্রতিরোধের আড়ালে যে এক তীব্র আত্মসমর্পণের আকাঙ্ক্ষা লুকিয়ে আছে, তা অরণ্য খুব ভালোভাবেই বুঝতে পারছিল। আমাকে ছেড়ে দাও অরণ্য, তোমার ওই ছোঁয়া আমাকে আর আগের মতো টানে না, বরং ঘৃণা জাগায়। যদি ঘৃণাই জাগে, তবে আমার চোখের দিকে তাকিয়ে একবার বলো যে তুমি আমাকে একটুও চাও না। নীলিমা অরণ্যের চোখের দিকে তাকাতেই ওনার সব যুক্তি আর অভিমান যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। অরণ্যের চোখে কোনো চপলতা ছিল না, ছিল এক গভীর অধিকারবোধ। নীলিমা শান্ত হয়ে গেলেন। ওনার হিক্কাতোলা কান্নার শব্দটা এবার ধীর হয়ে এলো।
অরণ্য ওনার হাত ছেড়ে দিয়ে পরম মমতায় ওনার গালের উপর দিয়ে হাত বোলাতে লাগল। নীলিমার শরীরের শীতলতা অরণ্যের হাতের স্পর্শে উষ্ণ হতে শুরু করল। অরণ্য ধীরে ধীরে নীলিমার কপালে নিজের ঠোঁট ছোঁয়ালো, তারপর ওনার কানের কাছে গিয়ে ফিসফিস করে ওনার নামটা ধরে ডাকল। নীলিমা আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি অরণ্যের বুকের উপর আছড়ে পড়লেন এবং ওর শার্টের কলারটা খামচে ধরলেন। ওনার এই আকুলতা ছিল হারানোর ভয়ে তৈরি হওয়া এক আদিম আকুতি। আমার বড্ড ভয় লাগে অরণ্য, সবাই চলে গেছে, তুমিও যদি আমাকে এই মাঝপথে ফেলে চলে যাও। যে হাত আমি একবার ধরেছি তা ছাড়ার জন্য আমি সমাজ বা বয়সের পরোয়া করি না নীলু। নীলিমা এবার অরণ্যের ঠোঁটে নিজের অধিকার স্থাপন করলেন, তবে এবারের চুম্বনে কামনার চেয়েও বেশি ছিল এক গভীর আরতি। অরণ্য ওনার ভেজা চুলগুলো সরিয়ে দিতে দিতে ওকে বিছানার উপর শুইয়ে দিল। নীলিমা অনুভব করছিলেন অরণ্যের হাতের প্রতিটি পরশ ওনার ভেতরের সব সংশয় ধুয়ে মুছে দিচ্ছে। ওনার অভিমানী মনটা এখন কেবল অরণ্যের ভালোবাসার তৃষ্ণায় কাতর। অরণ্য যখন নীলিমার গলার নিচে নিজের মুখ ডুবিয়ে দিল, নীলিমা এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অরণ্যকে আরও নিবিড়ভাবে জড়িয়ে ধরলেন। বাইরের বৃষ্টির শব্দ আর সমীর আকাশের ষড়যন্ত্র সবই তখন ওদের কাছে তুচ্ছ। নীলিমা জানতেন এই পুরুষটি কেবল ওনার শরীরের নয়, ওনার আত্মারও মালিক হয়ে গেছে। ওনার প্রতিটি শিরা তখন অরণ্যের আগমনে উৎসবে মেতে উঠেছিল। আমাকে আর কথা দিয়ে নয়, তোমার ওই পুরুষালী ভালোবাসা দিয়ে বুঝিয়ে দাও যে আমি কেবল তোমার। জানলার বাইরের কার্নিশটা ছিল পিচ্ছিল, কিন্তু সমীর আর আকাশের উত্তেজনার কাছে সেই ঝুঁকি যেন কিছুই ছিল না। ওরা দেওয়াল বেয়ে কোনো মতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছিল যেখান থেকে জানলার পর্দার সামান্য ফাঁক দিয়ে নীলিমার শোবার ঘরের ভেতরটা স্পষ্ট দেখা যাচ্ছিল। সমীরের হাতে ধরা ফোনের ক্যামেরাটা তখন অন ছিল, লক্ষ্য ছিল নীলিমা ম্যাডামের সেই তথাকথিত সম্মানকে চুরমার করে দেওয়া। কিন্তু ঘরের ভেতরে যা ঘটছিল তা দেখে ওদের দুজনেরই হাতের আঙুল যেন বরফ হয়ে যায়। ওরা ভেবেছিল কোনো নোংরা বা অশালীন কিছু দেখবে, কিন্তু ওরা যা দেখল তা হলো এক অবর্ণনীয় আর বিশুদ্ধ আত্মিক আকুতি। নীলিমা ম্যাডাম, যিনি কলেজে গম্ভীর মুখে ক্লাস নেন, তিনি এখন অরণ্যের বুকে মুখ লুকিয়ে এক অসহায় শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। আর অরণ্য, যে কিনা ওদের বন্ধু, সে যে এত গভীর মায়ার সাথে কাউকে আগলে রাখতে পারে তা ওদের কল্পনাতেও ছিল না। সমীর, আমরা কি ঠিক করছি? দেখ ম্যাডাম কেমন হাউমাউ করে কাঁদছেন। চুপ কর আকাশ, ভিডিওটা ফোকাস করতে দে। সমীর ভিডিও করতে চাইলেও ওর হাতটা অবশ হয়ে আসছিল। ও দেখল অরণ্য নীলিমা ম্যাডামের ভেজা শাড়ির আঁচল দিয়ে ওনার চোখের জল মুছে দিচ্ছে এবং অতি সাবধানে ওনার কপালে ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শে কোনো লালসা ছিল না, ছিল এক পরম নির্ভরতা। নীলিমা যখন অরণ্যের বুকে মাথা রেখে শান্ত হচ্ছিলেন, তখন ওনার চেহারায় যে এক অদ্ভুত তৃপ্তি আর প্রশান্তি ফুটে উঠল, তা দেখে সমীর আর আকাশের মনের ভেতরে এক অদ্ভুত লজ্জাবোধ কাজ করতে শুরু করল। ওরা নিজেদের খুব ছোট মনে করতে লাগলো। যে সম্পর্কটাকে ওরা কেবল শারীরিক খিদে বলে ভেবেছিল, তার গভীরতা যে এতটা বেশি তা ওদের মতো অপরিণত ছেলেদের বোঝার ক্ষমতার বাইরে ছিল। সমীর অনুভব করল ওর বুকটা ধড়ফড় করছে, অপরাধ বোধে ওর শ্বাস আটকে আসছে। সমীর, ক্যামেরা বন্ধ কর। এটা দেখে আমাদের পাপ হচ্ছে রে। ওনারা স্বামী স্ত্রী না হলেও ওদের মধ্যে যা আছে সেটা ভিডিও করার মতো সস্তা জিনিস নয়। সমীর আর কথা বাড়ালো না। ও নিজের অজান্তেই ফোনের রেকর্ড বাটনটা বন্ধ করে দিল। ওর হাতের ফোনটা ধীরে ধীরে পকেটে ঢুকে গেল। ওরা দেখল ঘরের ভেতরে নীলিমা এখন অরণ্যের কাঁধে মাথা রেখে খুব নিচু স্বরে কিছু বলছেন, আর অরণ্য হাসি মুখে ওনার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খাচ্ছে। এই দৃশ্যটা এতটাই ব্যক্তিগত আর নিবিড় ছিল যে আকাশ আর সমীর সেখানে দাঁড়িয়ে থাকাটাকেই এক ধরনের অসম্মান বলে মনে করল। বৃষ্টির জল ওদের চোখে মুখে লাগছিল ঠিকই, কিন্তু সেই জল এখন আর ওদের রোমাঞ্চ দিচ্ছিল না, বরং মনে হচ্ছিল ওদের ভেতরের নোংরামিগুলো ধুয়ে দিচ্ছে। সমীর আর আকাশের চেহারায় এখন আর কোনো কুটিল হাসি নেই, আছে এক বুক ভরা লজ্জা আর অনুশোচনা। চল আকাশ, এখান থেকে যাই। আমরা যা করতে যাচ্ছিলাম তা জানলে অন্য তো বটেই, আমি নিজেও নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। ঠিক বলেছিস, নীলিমা ম্যাডামকে আমরা ভুল বুঝেছিলাম। উনি কেবল আমাদের শিক্ষক নন, উনি কেবল আমাদের শিক্ষিকা নন, উনি এক নিঃসঙ্গ মানুষ যিনি অরণ্যের মধ্যে নিজের বাঁচার রসদ খুঁজে পেয়েছেন।
ওরা দুজন অতি সাবধানে দেওয়াল বেয়ে নিচে নেমে এলো। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে ওরা যখন গলি থেকে বেরিয়ে আসছিল তখন ওরা একে অপরের দিকে তাকাতে পারছিল না। ওদের হাতে থাকা ফোনটা এখন আর কোনো ট্রাম্প কার্ড নয়, বরং এক লজ্জার দলিল হয়ে রয়ে গেল। সমীর রাস্তার পাশে ফোনটা বের করে সেই ভিডিওটা পাকাপাকিভাবে ডিলিট করে দিল। আকাশ সেটা দেখে একটা লম্বা শ্বাস ছাড়ল। ওরা বুঝতে পারল সব সম্পর্ককে শরীরের মাপকাঠিতে মাপা যায় না। কিছু সম্পর্কের গভীরতা কেবল সেই দুজন মানুষের মাঝেই সীমাবদ্ধ থাকা উচিত। অরণ্য আর নীলিমা তখন ঘরের ভেতরে বাইরের সব ষড়যন্ত্র থেকে দূরে একে অপরের উষ্ণতায় এক নতুন পৃথিবী খুঁজে পাচ্ছিল। কাল থেকে কলেজের নীলিমা ম্যাডামের দিকে তাকালে আমার হয়তো খুব অপরাধী মনে হবে রে আকাশ। অপরাধবোধটা থাক সমীর। এটাই আমাদের মনে করিয়ে দেবে যে কারোর ব্যক্তিগত জীবনে উকি দেওয়া কতটা নিচু কাজ। ভোরের আলো তখনও পুরোপুরি স্বচ্ছ হয়ে ওঠেনি। বৃষ্টির পরের শান্ত স্নিগ্ধতা চারিদিকে ছড়িয়ে আছে। নীলিমা আর অরণ্য দুজনের কারোরই সারা রাত চোখের পাতা এক করার ফুরসত মেলেনি। রাতের সেই মান অভিমানের পালা শেষ হয়ে এক দীর্ঘ পরম তৃপ্তিতে যখন ওরা শান্ত হলো তখন ভোরের পাখির ডাক শোনা যাচ্ছে। নীলিমা হালকা রঙের একটি শাড়ি পরে নিজের চুলগুলো একটু গুছিয়ে নিচ্ছিলেন, আর অরণ্য রেডি হয়ে দরজার কাছে গিয়েছিল বাইরে যাওয়ার জন্য। ঠিক সেই সময় দরজার কলিং বেলটা বেজে উঠল। অরণ্য আর নীলিমা দুজনেই চমকে একে অপরের দিকে তাকালো। এত ভোরে কে আসতে পারে? নীলিমা ইশারায় অরণ্যকে সরতে বললেও অরণ্য নিজেই সাহসের সাথে দরজাটা খুলে দিল। দরজা খুলতেই অরণ্যের চোখ ছানা বড়া। সামনে আকাশ আর সমীর দাঁড়িয়ে। দুজনের গায়েই গতরাতের ভেজা কাপড় শুকিয়ে কুঁচকে আছে। চোখে মুখে এক অদ্ভুত প্রশ্রয়ের হাসি। মুচকি হেসে, কিরে বন্ধু, সারা রাত বৃষ্টিতে ভিজে তোর প্রজেক্ট চেক করা কি শেষ হলো? আমাদেরকে একটু পাঠ দেবে নাকি? শুধু পাঠ দিলে হবে না আকাশ, আমরা তো সারা রাত গেটের বাইরে দাঁড়িয়ে ডিউটি দিচ্ছিলাম যাতে আমাদের মাস্টার মশাই কোনো বিপদে না পড়েন। নীলিমা পেছনে দাঁড়িয়ে সবটা শুনছিলেন। ওনার বুকটা ভয়ে দুরু দুরু করছিল। উনি ভেবেছিলেন সবটা বুঝি জানাজানি হয়ে গেল, সমাজ এবার ওনাকে ছিঁড়ে খাবে। কিন্তু অরণ্য আজ অন্যরকম। ও নীলিমার দিকে একবার তাকিয়ে ওনার চোখের ভাষা পড়ে নিল। নীলিমার সেই নিরাপত্তাহীনতা কাটাতে অরণ্য আজ কোনো লুকোচুরি করার প্রয়োজন বোধ করল না। ও এক পা এগিয়ে গিয়ে আকাশের কাঁধে হাত রাখল। নীলিমা তখন ধীর পায়ে অরণ্যের পাশে এসে দাঁড়ালেন। ওনার ব্যক্তিত্বের সেই গাম্ভীর্য আজ আর নেই, বরং এক ধরনের স্নিগ্ধ সাহস ওনার চোখে মুখে ফুটে উঠেছে। অরণ্য সমীর আর আকাশের চোখের দিকে সরাসরি তাকিয়ে এক গভীর ও শান্ত স্বরে সত্যটা স্বীকার করে নিল। তোরা যা ভাবছিস বা যা দেখেছিস তার চেয়েও গভীর সত্যিটা হলো নীলিমা শুধু আমার শিক্ষিকা নন, উনি আমার স্ত্রী। আমরা বিবাহিত। বলিস কি অর্ণ, তোরা বিয়ে করেছিস? আমরা তো ভেবেছিলাম তোরা কেবল লুকোচুরি খেলছিস। সমীর আর আকাশের হাসি মুহূর্তেই মিলিয়ে গিয়ে সেখানে একরাশ বিস্ময় আর সম্মান জায়গা নিয়ে নিল। নীলিমা যখন শুনলেন অরণ্য বুক ফুলিয়ে সবার সামনে ওনাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিচ্ছে, ওনার দু চোখ বেয়ে দুফোঁটা আনন্দাশ্রু গড়িয়ে পড়ল। এই সেই স্বীকৃতি যার জন্য তিনি তিল তিল করে দগ্ধ হচ্ছিলেন। আকাশ আর সমীর একে অপরের দিকে তাকালো। গতরাতের সেই ভিডিও ডিলিট করার সিদ্ধান্তটা যে কতটা সঠিক ছিল সেটা ওরা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছিল। আকাশ নীলিমার দিকে তাকিয়ে নিচু হয়ে ওনাকে সম্মান জানালো। ওরা বুঝতে পারল যে সম্পর্কটাকে ওরা নোংরা ভেবেছিল সেটা আসলে এক পবিত্র বন্ধন যা সমাজকে ভয় পেয়ে আড়ালে ছিল। ম্যাডাম আমাদের ক্ষমা করবেন। আমরা কাল অনেক আজেবাজে কথা বলেছিলাম, কিন্তু অরণ্য সত্যি ভাগ্যবান যে আপনার মতো একজনকে ও পাশে পেয়েছে। তোমাদের দোষ নেই, সমাজ তো এভাবেই দেখে। কিন্তু অরণ্য আজ আমাকে যে সম্মান দিল তাতে আমার আর কোনো ভয় নেই। অরণ্য নীলিমার হাতটা ওদের সামনেই শক্ত করে ধরল। সমীর পকেট থেকে একটা চকলেট বের করে অরণ্যের হাতে দিল আর ফিসফিস করে বলল যে বিকেলের ট্রিটটা যেন জমিয়ে হয়। নীলিমা একটু হাসলেন। সেই হাসিটা ছিল এক মুক্ত পাখির মতো। দীর্ঘদিনের সেই দমবন্ধ করা লুকোচুরি যেন এক নিমিষেই শেষ হয়ে গেল। আকাশ আর সমীর এবার দুষ্টুমির ছলে অরণ্যকে এক পাশে টেনে নিয়ে গেল এবং কাল রাতে সেই প্রজেক্ট চেক নিয়ে আড়ালে হাসাহাসি করতে লাগলো। নীলিমা দরজায় দাঁড়িয়ে দেখলেন তার জীবনের সেই অন্ধকার একাকিত্ব আজ তার ছাত্রদের কাছেই এক নতুন আলোয় প্রকাশিত হয়েছে।
তিনি অরণ্যের দিকে তাকিয়ে মনে মনে বললেন, আজ থেকে তিনি আর কোনো ছাত্রের জন্য নয়, কেবল তার স্বামীর জন্য অপেক্ষা করবেন। তা অন্য বিয়ের খবরটা তো দিলি, কিন্তু ভোরে তোদের ওই রোমান্টিক ডেয়ার আমাদের জন্য কি এক কাপ চাও হবে না? অবশ্যই হবে, তবে তার আগে তোদের কথা দিতে হবে যে কলেজের বারান্দায় আমাদের যেন আর টিপ্পনি শুনতে না হয়। কলেজের গেটে পা রাখতেই অরণ্য অনুভব করল আজকের সকালটা অন্য সব দিনের চেয়ে আলাদা। নীলিমার সেই সিক্ত চোখের জল আর ভোরের সেই স্বীকৃতির পর ওর বুকের ভেতরের ভয়টা যেন উবে গেছে। আকাশ আর সমীর ওর দুই পাশে রক্ষী বাহিনীর মতো হাঁকছে। ওদের চোখে মুখে এখন অরণ্যের প্রতি এক ধরনের গোপন শ্রদ্ধা। কিন্তু বিপত্তি ঘটল করিডোরে পৌঁছতেই। রিয়া সেখানে আগে থেকেই দাঁড়িয়েছিল। ওর পরনে লাল রঙের সালোয়ার কামিজ, চোখে মুখে জেদ আর অভিমানের ছাপ স্পষ্ট। অরণ্যকে দেখা মাত্রই ও হন্তদন্ত হয়ে এগিয়ে এলো। অরণ্য ওকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু রিয়া এক ঝটকায় অরণ্যের ব্যাগটা টেনে ধরল। অরণ্যের এই অবহেলা রিয়ার ভেতরে থাকা প্রতিহিংসাকে যেন আরও উস্কে দিল। অরণ্য, আমি কথা বলছি আর তুমি পাশ কাটিয়ে চলে যাচ্ছ। কাল বৃষ্টিতে ভেজার পর থেকেই তোমার হাবভাব খুব বদলে গেছে মনে হচ্ছে। খুবই সাধারণ স্বরে অরণ্য বলল, রিয়া, এখন কথা বলার সময় নেই, আমার সামনে ক্লাস আছে, আমাকে যেতে দাও। অরণ্যের এই নির্লিপ্ততা রিয়াকে আরও পাগল করে তুলল। ও অরণ্যের একদম কাছে চলে এলো, এত কাছে যে ওর নিঃশ্বাসের শব্দ অরণ্য শুনতে পাচ্ছিল। রিয়া ওর এক হাত অরণ্যের বুকের উপর রাখল, আঙুলগুলো দিয়ে শার্টের উপর বৃত্ত আঁকতে আঁকতে ও অরণ্যের চোখের দিকে চাইল। ও জানত অরণ্যকে কিভাবে দুর্বল করতে হয়, কিন্তু ও জানত না যে অরণ্যের হৃদয়ে এখন নীলিমা নামক এক বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। আকাশ আর সমীর একটু দূরে দাঁড়িয়ে রিয়ার এই নির্লজ্জতা চেষ্টা দেখছিল। সমীর মনে মনে হাসল, কারণ ও জানে অরণ্যের উপর রিয়ার এই জাদু এখন আর কাজ করবে না। নীলিমা ম্যাডাম ঠিক সেই মুহূর্তেই করিডোর দিয়ে যাচ্ছিলেন। অরণ্যকে রিয়ার এত কাছে দেখে ওনার বুকটা একবার কেঁপে উঠলেও তিনি অরণ্যের চোখের স্থিরতা দেখে শান্ত হলেন। তুমি কি সত্যি মনে করো ওই বুড়ি ম্যাডাম তোমাকে আমার মতো ভালোবাসা দিতে পারবে? অরণ্য, নিজের দিকে তাকাও, তুমি আমার যোগ্য। ভালোবাসা বয়স দেখে হয় না রিয়া, আর দয়া করে ম্যাডামকে নিয়ে কোনো কুরুচিকর মন্তব্য করবে না। অরণ্যের এই কড়া জবাব রিয়াকে এক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল, কিন্তু রিয়া দমে যাওয়ার পাত্রী নয়। ও অরণ্যের ঘাড়ের পেছনে হাত দিয়ে ওকে নিজের দিকে আরও কিছুটা টেনে নিল। ওর এই আচরণে ক্লাসের অন্য ছাত্রছাত্রীরাও কানাঘুষি শুরু করল। অরণ্য খুব ধীরস্থিরভাবে রিয়ার হাতটা নিজের শরীর থেকে সরিয়ে দিল। ও রিয়ার চোখের দিকে তাকিয়ে এমন এক শীতল হাসি হাসল যা রিয়াকে বুঝিয়ে দিল ওর সব চেষ্টা আজ বৃথা। নীলিমা তখন ক্লাসরুমের দরজায় দাঁড়িয়ে সবটা দেখছিলেন। ওনার চোখের কোণে এক চিলতে বিজয়ের হাসি ফুটে উঠল। অরণ্য আর কোনো কথা না বাড়িয়ে সোজা নীলিমার ক্লাসের দিকে হাঁটা দিল। রিয়া একা করিডোরে দাঁড়িয়ে অপমানে আর রাগে ফুঁসতে লাগলো। তুমি আজ আমাকে ইগনোর করলে অরণ্য, কিন্তু মনে রেখো আমি এত সহজে তোমাকে ছাড়ছি না। যা তোমার নয় তাকে ছাড়ার প্রশ্নই আসে না রিয়া। অরণ্য ক্লাসে ঢুকে পেছনের বেঞ্চে বসতেই আকাশ আর সমীর ওর দুই পাশে এসে বসল। আকাশ অরণ্যের পিঠে একটা চড় মেরে মজা করে বলল যে রিয়ার এই অ্যাটাক সামলানোর জন্য ওকে মেডেল দেওয়া উচিত। নীলিমা ম্যাডাম ডাস্টার হাতে ক্লাসে ঢুকলেন। ওনার আর অরণ্যের চোখের ইশারায় এক গোপন বোঝাপড়া খেলে গেল। নীলিমা অনুভব করলেন আজ থেকে তিনি আর কোনো ছাত্রীকে ভয় পাবেন না, কারণ তার স্বামী তাকে জনসমক্ষে না হলেও নিজের মনে সর্বোচ্চ আসন দিয়েছেন। রিয়া ক্লাসের বাইরে দাঁড়িয়ে জানলা দিয়ে অরণ্যের দিকে তাকিয়েছিল। ওর নখগুলো কামনায় আর রাগে নিজের হাতের তালুতে বসে যাচ্ছিল। ও মনে মনে ঠিক করল অরণ্যকেও যেভাবে হোক নিজের বিছানায় আনবেই। ক্লাসের সবাই মন দাও, আজ আমরা জানবো কিভাবে অসমাপ্ত ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়। রিয়া অপমানে জ্বলছিল। ক্লাসের করিডোরে অরণ্যের ওই শীতল প্রত্যাখ্যান ওর অহংকারে সজোরে আঘাত করেছে। ও জানত সোজা আঙুলে ঘি উঠবে না, তাই ও এক কুটিল ফোন দিয়ে আঁটল। রিয়া জানত নীলিমা ম্যাডাম প্রতিদিন ক্লাস শেষ করে লাইব্রেরির পেছনের নির্জন করিডোর দিয়ে নিজের কেবিনে যান। ও অরণ্যকে একটা চিরকুট পাঠালো, যেখানে লেখা ছিল যে ও খুব অসুস্থ এবং লাইব্রেরির পেছনে পড়ে আছে। রিয়ার পরিকল্পনা ছিল অরণ্য ওকে বাঁচাতে এলে ও নিজেকে অরণ্যের গায়ের ওপর এলিয়ে দেবে এবং ঠিক সেই মুহূর্তেই ও চিৎকার করে লোক জড়ো করবে, যাতে সবাই ভাবে অরণ্য ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। এতে অরণ্যের সম্মান তো যাবেই, নীলিমাও অরণ্যকে ঘৃণা করতে শুরু করবেন।
রিয়া লাইব্রেরির অন্ধকার কোণে নিজের শার্টের ওপরের বোতামটা খুলে চুলগুলো এলোমেলো করে ওত পেতে বসে রইল। আজ এমন নাটক সাজাবো যে অরণ্যকে হয় আমার কাছে আসতে হবে, নয়তো জেলের ভাত খেতে হবে। কিন্তু রিয়া জানতো না যে নীলিমা ম্যাডাম এই কলেজের প্রতিটি ইঞ্চির খবর রাখেন। আকাশ আর সমীর যখন দেখল রিয়া একটা চিরকুট অরণ্যের বেঞ্চে রেখে দ্রুত চলে যাচ্ছে, ওরা সেটা অরণ্যের বদলে নীলিমা ম্যাডামকে দিয়ে দেয়। নীলিমা মুহূর্তেই বুঝে ফেললেন রিয়া কোনো নোংরা খেলায় মেতেছে। তিনি অরণ্যকে ক্লাসেই আটকে রেখে নিজে লাইব্রেরির পেছনের করিডোরে গিয়ে হাজির হলেন। রিয়া যখন পায়ের শব্দ শুনল, ও ভাবল অরণ্য এসেছে। ও চোখ বুজে এক হাত দিয়ে নিজের চোখের জল মোছার অভিনয় করতে লাগলো এবং অরণ্যের নাম ধরে ডুকরে কেঁদে উঠল। কিন্তু যখন ও অনুভব করল ওর কাঁধে কোনো পুরুষের বলিষ্ঠ হাত নয়, বরং একজন নারীর শক্ত স্পর্শ লেগেছে, ও চমকে চোখ মেলল। সামনে নীলিমা ম্যাডাম দাঁড়িয়ে, ওনার চোখে মুখে এক করুণা মিশ্রিত অবজ্ঞা। রিয়া, শরীর খারাপ হলে তো রেস্টরুমে যাওয়ার কথা, এখানে অন্ধকারের কোণে বোতাম খুলে কাকে ডাকছো? ম্যাডাম আপনি? অরণ্য কোথায়? মানে আমি তো অরণ্যকে ডাকিনি। নীলিমা এক পা এগিয়ে এলেন। ওনার দীর্ঘ ছায়াটা রিয়ার ওপর পড়তেই রিয়া কুকড়ে গেল। নীলিমা খুব শান্ত হাতে রিয়ার শার্টের বোতামটা লাগিয়ে দিলেন এবং ওর এলোমেলো চুলগুলো ঠিক করে দিলেন। ওনার এই শান্ত ভঙ্গি রিয়াকে হাজারটা চারের চেয়েও বেশি অপমানিত বোধ করালো। নীলিমা রিয়ার কানের কাছে মুখ নিয়ে এলেন। ওনার নিঃশ্বাস রিয়ার গলায় ঝাপটা দিচ্ছিল। ওনার গলার স্বর ছিল বরফের মতো ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ। নীলিমা বুঝিয়ে দিলেন যে তিনি কেবল একজন শিক্ষিকা নন, তিনি একজন স্ত্রী যে নিজের ঘর আগলাতে জানে। রিয়া বুঝতে পারল ওর সামনে ওর এই শয়তানি টিকবে না। অরণ্য আমার ঘরে থাকে রিয়া, আমার ক্লাসে থাকে, তোমার মতো সস্তা নাটকের দর্শকদের ভিড়েও নেই। আপনি বড্ড বেশি বাড়াবাড়ি করছেন ম্যাডাম। আমি যদি প্রিন্সিপালকে সব বলে দিই? নীলিমা হাসলেন, এক বিজয়ী নারীর হাসি। ওনার সেই হাসিতে রিয়ার হাত পা ঠান্ডা হয়ে এলো। নীলিমা পকেট থেকে ওনার স্মার্টফোনটা বার করলেন। ফোনের স্ক্রিনে একটি ভিডিও প্লে হচ্ছিল, যেখানে দেখা যাচ্ছে রিয়া নিজেই নিজের জামার বোতাম খুলছে আর আয়নায় দেখে প্র্যাকটিস করছে কিভাবে চিৎকার করতে হবে। আকাশ আর সমীর আগে থেকেই জানলার ওপাশ থেকে এই দৃশ্য রেকর্ড করে নীলিমাকে পাঠিয়েছিল। রিয়া বুঝতে পারল ওর সব চাল উল্টে গেছে। ও এখন চাইলেও অরণ্যের ক্ষতি করতে পারবে না, বরং ও নিজেই কলেজ থেকে বিতাড়িত হওয়ার মুখে দাঁড়িয়ে আছে। নীলিমা ফোনটা পকেটে রেখে রিয়ার চিবুকটা উঁচিয়ে ধরলেন। এই ভিডিওটা যদি এখন প্রিন্সিপালের কাছে যায়, তবে তোমার ক্যারিয়ারটা কিন্তু আজই শেষ হয়ে যাবে। প্লিজ ম্যাডাম, এমনটা করবেন না। আমি আর কখনো অরণ্যর ধারে কাছেও যাব না। নীলিমা রিয়াকে ছেড়ে দিলেন। রিয়া কোনো মতে নিজের ব্যাগটা গুছিয়ে সেখান থেকে পাগলের মতো দৌড়ে পালিয়ে গেল। নীলিমা একা করিডোরে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। ওনার মনে হলো আজ যেন তিনি কেবল অরণ্যকে নয়, নিজের সম্মানকেও রক্ষা করতে পেরেছেন। অরণ্য তখন করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে নীলিমার দিকে তাকিয়েছিল। নীলিমা যখন ওনার কেবিনের দিকে হাঁটতে শুরু করলেন, অরণ্য চুপি চুপি ওনার পেছন পেছন কেবিনে ঢুকে পড়ল। দরজাটা বন্ধ হতেই অরণ্য নীলিমাকে পেছন থেকে জাপটে ধরল। নীলিমা শিউরে উঠলেন। ওনার সারাদিনের ক্লান্তি আর টেনশন অরণ্যের এই নিবিড় আলিঙ্গনে নিমেষে উধাও হয়ে গেল। আমার বাহিনী তো আজ দারুণ শিকার করলো। রিয়া তো দেখি ভয়ে আধ মরা হয়ে গেছে। ঘুরে অরণ্যের বুকে মুখ গুজে, তোমার এই ছেলে মানুষগুলো সামলাতে গিয়েই আমার অর্ধেক জীবন শেষ হয়ে যাবে অরণ্য। রিয়ার মনের ভেতর যে প্রতিশোধের আগুন জ্বল ছিল তা নীলিমার ধমকে নিভে যায়নি, বরং আরও বিষাক্ত রূপ নিয়েছে। ও বুঝতে পেরেছে কলেজে বসে কোনো নাটক সাজানো যাবে না, তাই ও অরণ্য আর নীলিমার পিছু নেওয়ার সিদ্ধান্ত নিল। নীলিমা আর অরণ্য ভেবেছিল কলেজের এই ঝামেলার পর একটু দূরে কোথাও গিয়ে নিভৃতে সময় কাটাবে। ওরা শহরের কোলাহল ছেড়ে একটু দূরে এক নির্জন রিসোর্টে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করল। নীলিমা আজ নীল রঙের একটা জর্জেট শাড়ি পরেছেন, চোখে গাঢ় কাজল আর খোলা চুলে ওনাকে এক মায়াবী অপ্সরার মতো লাগছে। অরণ্য সাদা পাঞ্জাবি পরে ওনার পাশে বসে যখন গাড়ি চালাচ্ছিল, তখন ওদের দুজনের মনেই এক অদ্ভুত মুক্তির আনন্দ ছিল। কিন্তু ওরা খেয়াল করেনি বেশ কিছুটা দূর থেকে একটা কালো কাঁচ তোলা ট্যাক্সি অনবরত ওদের অনুসরণ করছে। রিয়া সেই ট্যাক্সির ভেতর বসে আছে, হাতে ওর প্রফেশনাল ক্যামেরা আর চোখে এক পৈশাচিক জিঘাংসা। অরণ্য, আমার কেন জানি বারবার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। জানো তো, এই লুকোচুরি আমার আর সহ্য হচ্ছে না। সব তোমার মনের ভুল নীলু। আজ শুধু আমরা আর এই প্রকৃতি, কেউ আমাদের মাঝখানে নেই।
রিসর্টে পৌঁছে ওরা যখন লেকের ধারে নির্জন বারান্দায় এসে দাঁড়ালো, তখন পরন্ত বিকেলের সোনা রোদ নীলিমার মুখে এসে পড়ছিল। অরণ্য মুগ্ধ হয়ে ওনার দিকে তাকালে নীলিমা কিছুটা লজ্জা পেয়ে মুখ নিচু করলেন। অরণ্য ধীর পায়ে ওনার কাছে গিয়ে ওনার কোমরে হাত রাখল। নীলিমা প্রথমে কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে অরণ্যের কাঁধে নিজের মাথাটা এলিয়ে দিলেন। ঠিক সেই সময় লেকের উল্টো দিকের ঘন ঝোপের আড়ালে লুকিয়ে রিয়ার ক্যামেরার শাটার বারবার ক্লিক করে উঠল। রিয়া খুব সূক্ষ্মভাবে ওদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবিগুলো তুলতে লাগল। ও জানত কলেজের করিডোরে যা করা যায়নি, এই ছবিগুলো দিয়ে তা অনায়াসেই করা যাবে। অরণ্য যখন নীলিমার কপালে আর ঠোঁটে গভীর অনুরাগে চুমু খাচ্ছিল, রিয়া সেই ফ্রেমগুলো খুব কাছ থেকে জুম করে বন্দি করে নিচ্ছিল। কলেজের প্রিন্সিপাল আর শিক্ষকদের কাছে এই ছবিগুলো যখন পৌঁছবে, তখন তোমার ওই ম্যাডাম তকমাটা কোথায় থাকে আমিও দেখে নিব। নীলিমা আর অরণ্য তখন নিজেদের জগতে বুঁ ধরে আছে। অরণ্য নীলিমাকে কোলে তুলে নিয়ে রিসর্টের ঘরের দিকে হাঁটতে শুরু করল। নীলিমা খিলখিল করে হেসে অরণ্যের গলা জড়িয়ে ধরলেন। এই হাসির শব্দ রিয়ার কানে তপ্ত সীসার মতো বিঁধছিল। রিয়া অরণ্যের এই রূপ আগে কখনো দেখেনি, এতটা আবেগপ্রবণ, এতটা উন্মুক্ত। ছবিগুলো তোলা শেষ করে ও ক্যামেরার মেমোরি কার্ডটা শক্ত করে চেপে ধরল। ওর মনে হচ্ছিল এই একটা কার্ডেই লুকিয়ে আছে নীলিমার ধ্বংসের চাবিকাঠি। রিয়া দ্রুত সেখান থেকে সরে গেল, যাতে কেউ ওকে দেখতে না পায়। ও জানত অরণ্য ওকে প্রত্যাখ্যান করার যে ভুল করেছে তার মাসুল নীলিমাকে গুনতে হবে, ওনার কেরিয়ার আর সম্মান দিয়ে। জানো অরণ্য, আজ তোমাকে এত কাছে পেয়ে আমার সব ভয় যেন কেটে গেছে। মনে হচ্ছে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ সুখী যুগল। তোমাকে সারা জীবন এভাবেই আগলে রাখবো নীলু। কোনো ঝড়ই আমাদের ছুঁতে পারবে না। অরণ্য জানত না যে ঠিক সেই মুহূর্তে এক ভয়ঙ্কর ঝড় ওদের দিকে ধেয়ে আসছে। রিয়া রিসোর্ট থেকে বেরিয়েই সোজা শহরের এক ক্যাফেতে গিয়ে বসল। ও ল্যাপটপে ছবিগুলো লোড করে দেখতে লাগল। প্রতিটি ছবিতে নীলিমা আর অরণ্যের শারীরিক ঘনিষ্ঠতা আর গভীর প্রেম এত স্পষ্টভাবে ফুটে উঠেছে যে কেউ দেখলেই বুঝবে ওদের সম্পর্কটা কেবল শিক্ষক শিক্ষিকার নয়। রিয়া একটা বাঁকা হাসি হাসল। ও এখন অপেক্ষা করছে সঠিক সময়ের, যখন ও এই ছবিগুলো দিয়ে কলেজের নোটিশ বোর্ড আর সোশ্যাল মিডিয়া ভাসিয়ে দেবে। নীলিমা আর অরণ্য তখন ঘরের ভেতরে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু করছিল। জানত না যে বাইরে ওদের জন্য এক নরক অপেক্ষা করছে। কাল সকালে সূর্য ওঠার সাথে সাথেই তোমাদের এই প্রেমের সাম্রাজ্য ছারখার হয়ে যাবে নীলিমা ম্যাডাম। পরদিন সকালে কলেজের শান্ত পরিবেশ এক মুহূর্তেই নরককুণ্ডে পরিণত হল। রিয়া নিজের হীনমন্যতা আর প্রতিশোধ চরিতার্থ করতে গতরাতের সেই অন্তরঙ্গ ছবিগুলো কলেজের অফিসিয়াল ফেসবুক গ্রুপ এবং স্টুডেন্টদের মেসেঞ্জার গ্রুপে ভাইরাল করে দিয়েছে। নীলিমা যখন কলেজের গেটে পা রাখলেন, তিনি অনুভব করলেন চারপাশের বাতাস আজ অন্যরকম। পরিচিত সহকর্মী থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই ওনার দিকে বাঁকা চোখে তাকাচ্ছে, কেউ কেউ আড়ালে মুখ টিপে হাসছে। লাইব্রেরির সামনে একদল ছাত্র গোল্লা হয়ে ফোনে কিছু একটা দেখছিল। নীলিমাকে দেখা মাত্রই তারা ফিসফিসানি শুরু করল। নীলিমা যখন নিজের ফোনের নোটিফিকেশন চেক করলেন, ওনার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিসোর্টের বারান্দায় অরণ্যের বুকে ওনার মাথা রাখা কিংবা অরণ্যের ওনাকে কোলে তুলে নেওয়ার সেই নিবিড় মুহূর্তগুলো এখন সবার ফোনে ফোনে। ওনার শিক্ষিকা জীবনের তিল তিল করে গড়া সম্মান যেন এক লহমে ধুলোয় মিশে গেল। আমি জানতাম এ দিনটা আসবে। আমি শেষ হয়ে গেলাম অরণ্য। নীলিমা নিজের কেবিনে ঢুকে চেয়ারে ভেঙে পড়লেন। ওনার মনে হচ্ছিল এখনই বিষ খেয়ে মরে যাওয়া ভালো। ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যারের পিয়ন এসে জানালো ওনাকে জরুরি তলব করা হয়েছে। নীলিমা যখন কাঁপতে কাঁপতে প্রিন্সিপালের ঘরের দিকে যাচ্ছিলেন, করিডোরে রিয়ার সাথে ওনার দেখা হলো। রিয়ার চোখে মুখে এক পৈশাচিক আনন্দ, ও যেন বিজয়ের হাসি হাসছে। কিন্তু নীলিমা জানতেন না যে অরণ্য, আকাশ আর সমীর তখন অন্য এক পরিকল্পনা নিয়ে তৈরি। অরণ্য প্রিন্সিপালের ঘরের সামনেই দাঁড়িয়েছিল, ওর পাশে আকাশ আর সমীর। ওরা নীলিমাকে দেখে মাথা নিচু না করে বরং বুক ফুলিয়ে দাঁড়িয়ে রইল। প্রিন্সিপাল স্যার যখন গম্ভীর মুখে ছবিগুলো টেবিলের ওপর রেখে নীলিমাকে কৈফিয়ত চাইছিলেন, অরণ্য কোনো অনুমতি ছাড়াই ভেতরে ঢুকে পড়ল। ছবিগুলো সত্যি, কিন্তু ছবির পেছনের গল্পটা আপনি যা ভাবছেন তা নয়। আমরা কোনো অনৈতিক সম্পর্কে নেই। অন্য এটা তোমার ছাত্র শিক্ষিকা সম্পর্কের সীমা লঙ্ঘন। নীলিমা ম্যাডামকে আজই পদত্যাগ করতে হবে। আকাশ আর সমীর তখন দরজার বাইরে থেকে ক্লাসের বাকি ছাত্রদের একজোট করছিল। ওরা সবাই মিলে স্লোগান দিতে শুরু করল। সমীর ভেতর ঢুকে অরণ্যের পাশে দাঁড়ালো।
সমীর এবার ওর পকেট থেকে ওদের সেই গোপন ম্যারেজ সার্টিফিকেট বা বিয়ের দলিলের একটা কপি প্রিন্সিপালের টেবিলের উপর রাখল। আকাশ জানালো যে অরণ্য আর নীলিমা আইনত স্বামী স্ত্রী। কলেজের সব ছাত্র তখন দরজার বাইরে দাঁড়িয়ে নীলিমা ম্যাডামের পক্ষে চিৎকার করছে। রিয়া ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে স্তম্ভিত হয়ে দেখছিল ওর চালটা কিভাবে উল্টে যাচ্ছে। কলেজের ছাত্ররা ছবিগুলোর নোংরামি নয়, বরং ওদের ভালোবাসার সাহসিকতাকে সম্মান জানাচ্ছিল। নীলিমা স্তম্ভিত হয়ে দেখলেন যে সমাজকে তিনি এত ভয় পেতেন, সেই সমাজের নতুন প্রজন্ম আজ ওনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে। স্যার, যদি ছবিগুলো ভাইরাল হওয়ার অপরাধে কাউকে শাস্তি দিতে হয় তবে রিয়াকে দেন। ও কারোর ব্যক্তিগত জীবনের ছবি চুরি করে ছড়িয়েছে। নীলিমা ম্যাডাম আমাদের সেরা শিক্ষিকা, আর অন্য আমাদের বন্ধু। ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার অধিকার আমাদের কারোর নেই। প্রিন্সিপাল স্যার কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। তিনি দেখলেন ছাত্রদের এই ঐক্য আর অরণ্যের অটল ভালোবাসা। তিনি বুঝতে পারলেন আইনত অরণ্য আর নীলিমা কোনো অপরাধ করেননি, বরং সমাজই ওদের লুকিয়ে থাকতে বাধ্য করেছিল। তিনি ছবিগুলো ডাস্টবিনে ফেলে দিলেন এবং রিয়াকে অবিলম্বে তার ঘরে তলব করলেন। নীলিমা তখন অরণ্যের হাতটা সবার সামনেই শক্ত করে ধরলেন। ওনার চোখে জল থাকলেও মুখে ছিল এক তৃপ্তির হাসি। অরণ্য নীলিমাকে নিয়ে যখন প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে এলো, করিডোরে থাকা শয়ে শয়ে ছাত্র তালি দিয়ে ওদের অভিনন্দন জানালো। রিয়া মাথা নিচু করে ভিড়ের মাঝখান দিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু সমীর ওকে থামিয়ে দিল। রিয়া, ঘৃণা দিয়ে ভালোবাসা জেতা যায় না। এই ছবিগুলো দিয়ে তুই ওদের আলাদা করতে চেয়েছিলি, কিন্তু দেখ আজ ওরাই সবার চোখে হিরো, হিরোইন। নীলিমা আর অরণ্য সেদিন একসাথেই কলেজ থেকে বেরোলেন। নীলিমা অনুভব করলেন আজ আর ওনার কোনো পর্দা বা লুকোচুরির প্রয়োজন নেই। আকাশ আর সমীর বাইক নিয়ে ওদের পিছু পিছু কিছুটা এগিয়ে দিল। নীলিমা বুঝতে পারলেন অরণ্যের মতো একজন সাহসী পুরুষ আর আকাশ সমীরের মতো বন্ধুদের পাশে থাকলে দুনিয়ার কোনো নোংরামি ওনাকে স্পর্শ করতে পারবে না। বিকেলে যখন ওরা বাড়িতে ফিরল, নীলিমা অরণ্যকে জড়িয়ে ধরে এক দীর্ঘ চুম্বন করলেন। এই চুম্বনে ছিল কৃতজ্ঞতা আর এক চরম মুক্তি। যে ছবিগুলো ওনাকে ধ্বংস করতে চেয়েছিল, সেই ছবিগুলোই আজ ওনাকে এক নতুন পরিচয়ে সবার সামনে প্রতিষ্ঠিত করল, একজন স্ত্রী হিসাবে। অরণ্য, তুমি আজ আমাকে মরা থেকে বাঁচিয়ে দিলে। আজ থেকে আমি শুধু নীলিমা ম্যাডাম নই, আমি তোমার নীলু। আর আমি শুধু তোমার ছাত্র নই, আমি তোমার প্রেমিক, তোমার স্বামী, যে তোমাকে পৃথিবীর সব ঝাপটা থেকে আগলে রাখবে। নীলিমা আর অরণ্যের জীবনের সেই উত্তাল ঝড়ের রাতগুলো যেন অবশেষে এক শান্ত ভোরের মোহনায় এসে থিতু হল। যে সমাজ আর লোকলজ্জার ভয়ে নীলিমা এতদিন তিল তিল করে নিজেকে শেষ করছিলেন, আজ সেই সমাজের সামনেই তিনি অরণ্যের হাত ধরে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস পেয়েছেন। কলেজের সেই ঘটনার পর নীলিমা আর অরণ্যের সম্পর্কটা এখন আর কোনো গোপন পাপ নয়, বরং এক অনুকরণীয় প্রেমের গল্প। রিয়াকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, আর আকাশ আর সমীর এখন ওদের ছায়ার মতো আগলে রাখে। নীলিমার সেই বিশাল ফ্ল্যাটটা, যা একসময় একাকিত্ব আর গুমোট অভিমানে ভরা ছিল, আজ সেখানে কেবল হাসির শব্দ আর অরণ্যের প্রিয় গানের সুর প্রতিধ্বনিত হয়। বিকেলের হালকা সোনালি রোদ যখন নীলিমার শোবার ঘরের বারান্দায় এসে পড়ে, নীলিমা অরণ্যের কোলে মাথা রেখে শুয়ে থাকেন। অরণ্য পরম মমতায় ওনার চুলে বিলি কেটে দিচ্ছিল। তিনি বুঝতে পেরেছেন বয়স কেবল একটা সংখ্যা মাত্র, যখন দুটি হৃদয়ের স্পন্দন একই তালে বাজে। অরণ্য আগের থেকে অনেক বেশি পরিণত। ও এখন কেবল নীলিমার কামনার সঙ্গী নয়, ও নীলিমার সেই ভরসার জায়গা যেখানে নীলিমা নিজের সব ক্লান্তি বিসর্জন দিতে পারেন। জানো অরণ্য, মাঝে মাঝে ভাবি আমি যদি সেদিন ওই বৃষ্টির মধ্যে তোমাকে একা ফেলে চলে যেতাম, তবে হয়তো কোনোদিনও এই পূর্ণতা পেতাম না। নীলিমার কপালে আলতো চুমু খেয়ে। পালিয়ে তো তুমি যেতেই পারতে না নীলু, কারণ আমার হৃৎপিণ্ডটা তো তোমার কাছেই বন্ধক রাখা ছিল। ওরা দুজনে মিলে ঠিক করেছে এবার সামাজিকভাবে একটা ছোট অনুষ্ঠান করবে, যেখানে আকাশ আর সমীর হবে বরযাত্রী। নীলিমা এখন আর শাড়ি পরার সময় আয়নায় নিজেকে দেখে দীর্ঘশ্বাস ফেলেন না, বরং অরণ্যের চোখে নিজের সৌন্দর্য খুঁজে পান। কলেজের করিডর দিয়ে যখন ওরা পাশাপাশি হেঁটে যায়, ছাত্রছাত্রীরা শ্রদ্ধার চোখে তাকায়। ওদের এই অসম সম্পর্ক আজ সমাজকে শিখিয়ে দিয়েছে যে ভালোবাসার কোনো নির্দিষ্ট ছক হয় না। নীলিমার সেই আগের ভাঙা সংসারের ক্ষত আজ অরণ্যের স্পর্শে পুরোপুরি শুকিয়ে গেছে। অন্ধকার রাতগুলো এখন আর ভয়ের নয়, বরং ওদের একান্তে মিশে যাওয়ার এক একটা মধুর প্রহর। অরণ্য, আমাকে এইভাবে সারা জীবন জাপটে ধরে থেকো।
তোমার এই উষ্ণতা ছাড়া আমি আবার সেই বরফ হয়ে যাব। তুমি তো আমার নীলিমা অরণ্য, আর অরণ্য কি কখনো তার নীলিমাকে ছাড়া পূর্ণ হতে পারে? গধূলির আলোয় দুজনে যখন একে অপরের চোখের দিকে তাকালো তখন সেখানে ছিল কেবল অন্তহীন বিশ্বাস আর এক গভীর তৃপ্তি। ওরা জানত সামনে হয়তো আরও অনেক চড়াই উতরাই আসবে, কিন্তু এখন আর ওদের ভয় নেই, কারণ ওরা জানে ভালোবাসার হাতটা যখন শক্ত করে ধরা থাকে তখন পৃথিবীর কোনো ঝড়ই আর ঘর ভাঙতে পারে না। নীলিমা অরণ্যের বুকে নিজের মুখ গুজে দিলেন এক চিরন্তন শান্তির খোঁজে।